আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে কি ঠিক মতো? একটু মেসেজে জানাবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। জি, আমাদের আজকের মেন্টর চলে আসছে। আজকে মূলত প্রবলেম সলভিং এই টপিকে আজকে সেশনটি পরিচালনা করবেন আমাদের আইএলসি এর সম্মানিত মেন্টর এবং স্পেনার্স এর ফাউন্ডার এবং সিইও তানভীর রেজওয়ান। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি, আমি ভালো আছি। তাও ভাইয়া আমরা কি সেশনটা শুরু করবো? জি জি, আমরা শুরু করে দেই। ওকে ভাইয়া, আমি আপনার কাছে ফ্লোর দিয়ে দিচ্ছি। সবার উদ্দেশ্যে কি বলবো সেটি হচ্ছে, আমাদের পুরো সেশনটি শেষ হওয়ার পর আপনাদের কিন্তু পার্টিসিপেন্ট সেশনও থাকবে। তো পার্টিসিপেন্ট সার্টিফিকেট থাকবে, তাই শেষ পর্যন্ত সবাইকে মনোযোগ সহকারে পুরো সেশনটি শোনার জন্য এবং প্রয়োজন অনুরোধ করবো, কারণ এর উপর বেস করে কিন্তু আপনাদের পরীক্ষার গুলো হবে। তো সবাই মনোযোগ সহকারে থাকবেন। আমি হচ্ছে ভাইয়ের কাছে বলেছি, ভাইয়ের সেশনটি শুরু করবো। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা মূল সেশনে যাওয়ার আগে ছোট্ট করে কয়েকটা পয়েন্ট একটু আপনাদের সাথে শেয়ার করে রাখি। আমরা এমন একটা সময় কোর্সটা করছি 2025 সালে, যে চারিদিকে আমরা খালি শুনছি এআই সবকিছু দখল করে নিচ্ছে। এবং আমি নিজে যেহেতু ডিজিটাল মার্কেটিং আমার কোর কাজের জায়গা, এবং টেক এবং মার্কেটিং এই দুইটাকে মোটামুটি হচ্ছে যে প্রতিনিয়ত এই দুইটা সেক্টরে কাজ করতে হয়, যে কারণে এআই এবং হচ্ছে যে টেকনোলজি এগুলো নিয়ে প্রচুর পরিমাণে কাজ করার প্রয়োজন হয়। তো সেরকম একটা সময়ে দাঁড়িয়ে আমরা মানে এখন বরঞ্চ কথা উঠছে এরকম যে আমাদের আসলে একাডেমিক সার্টিফিকেশন, একাডেমিক পড়াশোনা এগুলো আদৌ দরকার আছে কিনা, এগুলো স্ক্যাম কিনা, ঠিকমতো এআই ব্যবহার করতে পারলেই তো হয়, টেকনিক্যাল নলেজ থাকলেই হয়, অথবা একটা দুইটা কাজে ভালো রকম দক্ষ থাকলেই হয়, এইরকম কথাবার্তা উঠছে। তো এর পাশাপাশি আরেকটা বড় বিতর্ক উঠে আসছে যে এআই যদি সব দখল করে নেয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা হচ্ছে যে হিউম্যানয়েড টেকনোলজি যখন সব দখল করে নেবে, তখন মানুষের আসলে কাজটা কি হবে? আসলে এই উত্তরে যাওয়ার আগে আমরা যদি একটা ছোট্ট বিষয় অ্যানালাইসিস করি যে মানুষের আসলে কাজটা কি। ধরেন পৃথিবীর সমস্ত প্রাণীর একটা কমন বৈশিষ্ট্য আছে, কয়েকটা কমন বৈশিষ্ট্য যদি বলি, যাদের প্রাণ আছে আর কি, হ্যাঁ, সেটা বৃক্ষ থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে একেবারে এককোষী প্রাণী অ্যামিবা থেকে শুরু করে যাদেরই প্রাণ আছে, জীবন আছে, সকল জীবের কমন বৈশিষ্ট্য হচ্ছে যে তারা জন্মগ্রহণ করে, তারা বংশবৃদ্ধি করে, তারা টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে, খাওয়া দাওয়া করে এবং একটা সময় মরে যায়। এবং মানুষও কিন্তু এর ব্যতিক্রম না। তো মানুষের সাথে বাকিদের পার্থক্যটা যদি আমরা একবার খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু হচ্ছে যে আমরা এই জায়গাটা খুব আরামে আইডেন্টিফাই এবং ডিফাইন করে ফেলতে পারবো। অন্যান্য জীবের সাথে মানুষের একটা মাত্র পার্থক্য যদি বলি তাহলে হচ্ছে মানুষ চিন্তা করতে পারে, যেটা এত সুগঠিতভাবে গঠনমূলক চিন্তা মানুষের মতো অন্য কোনো প্রাণী এই পৃথিবীতে, এলিয়ান থাকলে সেটা তো ভিন্ন কথা, কিন্তু এই পৃথিবীতে আর কেউ করতে পারে না। এবং এই চিন্তা করার ক্ষমতাই মানুষকে মানুষ বানিয়েছে। এবং চিন্তা করতে পারে কিভাবে? তার একটা ব্রেইন আছে, মস্তিষ্ক আছে, এবং এত বিকশিত সুগঠিত মস্তিষ্ক আর কোনো জীবের নেই। এটাও একটা অন্যতম পার্থক্য, এবং দুইটা একই সুতায় গাঁথা। মস্তিষ্ক আছে বলেই মানুষ চিন্তা করতে পারে, মস্তিষ্ক যদি না থাকতো সে চিন্তা করতে পারতো না। তাহলে
দুনিয়ার যত বড় এআই এর কথাই বলেন না কেন, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে পপুলার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড সাপোর্ট যদি বলি, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটিতে যিনি চ্যাট জিপিটির কমান্ড প্রম্পট কিভাবে ব্যবহার করতে হয় সেটা ভালোভাবে জানেন, তিনি কমান্ড দিলে একরকম আউটপুট আসবে, যিনি জানেন না তিনি কমান্ড দিলে আরেক রকম আউটপুট আসবে। আবার ধরুন দুইজনই চ্যাট জিপিটির কমান্ড প্রম্পট খুব ভালোভাবে ব্যবহার করতে জানেন, তাদের মধ্যে একজনের সাবজেক্ট নলেজ ম্যাটার এক্সপার্ট, আরেকজন ওই সাবজেক্ট সম্পর্কে কোনো আইডিয়া নেই। দুইজন এই নির্দিষ্ট সাবজেক্টের কমান্ড দিলে দুইজনের দুই রকম আউটপুট আসবে। তার মানে একই চ্যাট জিপিটি তিনজনের কাছে, একজন চ্যাট জিপিটির কমান্ড প্রম্পট ব্যবহার করতে জানেন না, আরেকজন কমান্ড প্রম্পট ব্যবহার করতে জানেন কিন্তু সাবজেক্ট নলেজ এক্সপার্ট না, আরেকজন কমন প্রম্পট ব্যবহার করতে জানেন এবং সাবজেক্ট নলেজ এক্সপার্ট। এই তিনজনই একই চ্যাট জিপিটিতে কমান্ড দিলে তিন রকম ভেরিয়েশন আসবে, কিন্তু তিন রকমের উত্তর আসবে। তার মানে এআই বলেন, হিউম্যানয়েড মেকানিজম বলেন, অথবা তারও অনেক বেশি অ্যাডভান্স মেকানিজম যেটা কিনা আরো 100 বছর পর আসবে, সেটাও যদি কথা বলেন, সবকিছুর মূল ঘোরা জায়গাটা হচ্ছে যে মানুষের এমন একটা জিনিস আছে, এমন একটা সুযোগ আছে যেটা আর কারোরই নাই। মানুষের মস্তিষ্ক আছে এবং মানুষ চিন্তা করতে জানে। এটা একটা আনফেয়ার অ্যাডভান্টেজ বলি আমরা, যেটা মার্কেটিং এর ভাষায়, যে বিজনেস করতে হলে আনফেয়ার অ্যাডভান্টেজ প্রয়োজন হয়। এটা কিন্তু একটা চরম আনফেয়ার অ্যাডভান্টেজ। এবং মানুষ তার এই মস্তিষ্ককে ব্যবহার করে যে লেভেলের প্রবলেম সলভিং করতে পারে, এই প্রবলেম সলভিং যত পাওয়ারফুল এআই আসুক না কেন মানুষের মতো করে করতে পারবে, এটা ভাবা অনুচিত। হ্যাঁ, কি হতে পারে যে একজন এআই ব্যবহার করে সেই প্রবলেম সলভিং এর স্কিলটাকে কাজে লাগিয়ে এআই ব্যবহার করে সে দ্রুত প্রবলেম সলভ করলো, আর আরেকজন এআই ব্যবহার করলো না, তারটা স্লো হয়ে গেল। তার মানে যিনি এআই ব্যবহার করছেন যে মানুষটা, তিনি এগিয়ে যাচ্ছেন অন্যদের তুলনায়। বিষয়টা কিন্তু এই জায়গায়। তো সেই রকম একটা বাস্তবতায় বসে আজকে আমাদের যে মূল যে সেশন আমার, সেটা হচ্ছে প্রবলেম সলভিং মাস্টারি, মস্তিষ্ক মডেল এবং সাইকোলজি যুদ্ধ শিল্প। কারণ আমাদের জীবনটাই আসলে একটা যুদ্ধ। আমরা প্রতিনিয়ত নানা বিষয় নিয়ে সংগ্রাম করে যাই, যুদ্ধ করে যাই, এবং আমাদের লাইফ জীবনের এক একটা ফেজ, জীবনের এক একটা গোল, প্রতিদিনের এক একটা অর্জন, এগুলো আসলে আমাদের টাইমস অফ যুদ্ধ করেই জিততে হয়। ঠিক আছে, তো আজকে আমি আপনাদের সাথে মূলত হচ্ছে যে 6টা টপিক নিয়ে আমি কথা বলবো। নাম্বার 1, দ্য সাইকোলজি অফ প্রবলেম। আমরা সমস্যাই কিভাবে ভাবি, কেন ভাবি। নাম্বার 2, প্রবলেম টাইপোলজি। সমস্ত সমস্যার ধরন এক নয়, রাইট। নাম্বার 3, মেন্টাল মডেল ফর ইনস্ট্যান্ট ক্লারিটি। কারণ প্রবলেম সলভ করতে হলে কিছু মেন্টাল মডেল অ্যাডপ্ট করতে হয়, মনের মধ্যে কিছু যন্ত্র এবং সেট আপ বসিয়ে দিতে হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দ্য 5 স্টেপ ট্যাকটিক্যাল প্রবলেম সলভিং ফ্রেমওয়ার্ক। আপনাদেরকে শুধু থিওরি শিখাবো না, একেবারে ডিরেক্ট ধরে একটা ফ্রেমওয়ার্ক শেয়ার করে দিব। ঠিক আছে। দেন কগনিটিভ ট্র্যাপস দ্যাট ব্লকস সলিউশন। আমাদের মেন্টাল কিছু ট্র্যাপ থাকে, আমাদের বিহেভিয়ারাল কিছু ট্র্যাপ থাকে, কিছু ফাঁদ থাকে, যেটা কিনা আমাদের সমাধানটাকে ব্লক করে রাখে। ঠিক আছে। এবং 6, কিছু রিয়েল লাইফ সিনারিও এবং সলিউশন ড্রিল। আমরা কিছু রিয়েল লাইফ সিনারিও তৈরি করব। আপনাদেরকে আমি অনুরোধ করব, এই 1টা ঘন্টা বা 1.5 ঘন্টা বা সর্বোচ্চ হলে 1.5 ঘন্টা আমার সাথে একটু মনোযোগ দিয়ে, মানে একটু গা ঝাড়া দিয়ে বসে একটু মেরুদণ্ড সোজা করে বসেন, যাতে করে কনসেন্ট্রেশনটা ঠিক মতো থাকে। প্রয়োজনে যদি রুমে অন্য কেউ থাকে, তাকে অনুরোধ করে হচ্ছে যে একটু একটা জায়গায় বসেন
এমন জায়গায় বসেন যেন মনোযোগ কোনোভাবে বিঘ্নিত না হয়। কারণ কি? কারণ হচ্ছে আমার মূল ক্যারিয়ার এজেন্সিতে, মার্কেটিং এজেন্সিতে। আমি আমার ক্যারিয়ারের একদম ডে ওয়ান থেকে মার্কেটিং এজেন্সিতে কাজ করি, এবং এখনো আমি একটা মার্কেটিং এজেন্সি, আমার নিজের এজেন্সি আমি নিজে রান করাই। Unlike other companies, unlike other organizations, মার্কেটিং এজেন্সি শুধু নিজের প্রবলেম সলভ করে না, ক্লায়েন্টদেরও প্রবলেম সলভ করে। আমাদের প্রতিটা মুহূর্ত, সকালে চোখটা খোলা থেকে শুরু করে রাতে চোখ বন্ধ করা আগ মুহূর্ত পর্যন্ত আমাদের প্রতিটা মুহূর্তে প্রবলেম সলভ করতে হয়। এবং আমার সুবিধা হচ্ছে যে যত বেশি প্রবলেম আসে, শুকর আলহামদুলিল্লাহ, আমি তত ঠান্ডা হয়ে যাই। যত বেশি প্রবলেম আসে আমি তত শান্ত হয়ে যাই, এবং সহজে কেউ কখনো আমাকে রাখতে দেখে নাই। যখন আমি মনে করি যে, বা আমার ফ্রেমওয়ার্ক বলে, রিজন বলে যে এখানে না দেখালে প্রবলেমটা সলভ হবে না, তখনই আমি হচ্ছে যে রাগ দেখাই, কিন্তু আমি কখনো রাগি না। তো আমার এই যে গত 16-17 বছরের এক্সপিরিয়েন্স এবং ফ্রেমওয়ার্ক আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের উচিত এটাকে একটু সিরিয়াসলি নেওয়া, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা যদি বোঝেন এবং এটা যদি অ্যাডপ্ট করতে পারেন, এটাকে যদি চর্চা করতে পারেন, আপনার লাইফের অনেক প্রবলেম ইনশাল্লাহ সলভ করে ফেলতে পারবেন। হ্যাঁ, তাতে করে কি প্রবলেম আসবে না? হ্যাঁ, আসবে, কিন্তু আপনি মাথা ঠান্ডা রেখে প্রবলেমগুলোকে নির্মোহভাবে বিশ্লেষণ করে, একজন দক্ষ সার্জনের মতো করে সার্জারি করে করে আপনি প্রবলেমগুলো সলভ করতে পারবেন। আপনি সেই যোদ্ধায় পরিণত হবেন যিনি যুদ্ধের মাঠে চতুর্দিকে থেকে বুলেট ধেয়ে আসছে, কিন্তু ঠান্ডা মাথায় একটার পর একটা ক্যালকুলেটিভ স্টেপ নিয়ে ওই যুদ্ধ জয় করার সাহস রাখেন। অতএব এখন কি করবেন? 5টা মিনিট, 5টা মিনিট চোখ বন্ধ করে যে কোনো একটা প্রবলেম, আপনার লাইফের সবচেয়ে বড় প্রবলেমটার কথা চিন্তা করুন। আপনার এই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে বড় প্রবলেমটার কথা চিন্তা করবেন, এবং চোখ বন্ধ করে চিন্তা করবেন যে আমার এই প্রবলেমটা, এবং সেই প্রবলেমটার সবচেয়ে খারাপ সেশনটা কি হতে পারে সেটাও একটু চিন্তা করে নেবেন। এবং আমরা আজকের সেশনে যত ধরনের হচ্ছে যে ডিসকাশন করব, সেই ডিসকাশন শুনবেন এবং মাথার মধ্যে চিন্তা করতে থাকবেন, এই প্রবলেমের ক্ষেত্রে আমি আমি এটা কিভাবে অ্যাডপ্ট করতে পারি। এই প্রবলেমের ক্ষেত্রে এই যে ভাইয়া এই কথাটা বললো, এই কথাটাকে আমি এইখানে কাজে লাগাতে পারি। ক্লিয়ার? তাহলে আমাদের এই সেশনটা আরো অনেক বেশি ইফেক্টিভ হবে। আমরা ঠিক 5 মিনিট সময় নিব গুনে গুনে, এবং এই 5 মিনিটে আমরা কি করব? আমরা আমাদের প্রবলেমটাকে আইডেন্টিফাই করব, সমস্যা খুঁজে পাওয়া সমাধানের অর্থে। ঠিক আছে? এবং এই প্রবলেম অপটিমাম লেভেলে গেলে, সর্বোচ্চ লেভেলে গেলে কি ধরনের ক্ষতি হতে পারে সেটাও আমরা হচ্ছে যে ফাইন্ড আউট করার চেষ্টা করব। অর্থাৎ 5 মিনিট ব্রেক নিব। 5 মিনিট ব্রেক নিয়ে চোখ বন্ধ করে নিজের মনের গভীরে ডুব দিয়ে আমরা প্রবলেমটাকে খুঁজে বের করে নিয়ে আসবো।
ওকে, আমরা আমাদের প্রবলেমটাকে ফাইন্ড আউট করেছি। এখন আমরা প্রথমে ঢুকবো দ্য সাইকোলজি অফ প্রবলেমস। দ্য সাইকোলজি অফ প্রবলেমস, সমস্যার মনোবিজ্ঞানটা আসলে কি, সমস্যার সময় আমাদের ব্রেন কিভাবে রিয়াক্ট করে, আমাদের মন কিভাবে রিয়াক্ট করে, আমরা কিভাবে চিন্তা করি। তার আগে একটা রেসপন্সের কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই রেসপন্সটাকে সাইকোলজির ভাষায় বলা হয় দ্য ফাইট অর ফ্লাইট রেসপন্স। এই রেসপন্সটা এসেছে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে, আমাদের জিন কোডে পূর্বপুরুষদের কাছ থেকে প্রজন্ম থেকে প্রজন্মে এই জিন কোডের মাধ্যমে আমরা এই রেসপন্সটা পেয়েছি। আমাদের পূর্বপুরুষরা যখন গুহায় বাস করতেন, বনে বাদারে বাস করতেন, সমুদ্রে নদীতে ভেলা ভাসিয়ে চলতেন, তখন তাদেরকে প্রকৃতির সাথে প্রতি মুহূর্তে যুদ্ধ করে টিকে থাকতে হতো। প্রতি মুহূর্তে বিভিন্ন বন্য প্রাণী, সপদ প্রাণী, সাপ খোপ থেকে শুরু করে, বাঘ ভাল্লুক থেকে শুরু করে, ঠান্ডা গরম ঝড় তুফান, এগুলোকে মোকাবেলা করে, খরা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিপদকে মোকাবেলা করে তাদেরকে প্রতিনিয়ত টিকে থাকতে হতো। এবং এই টিকে থাকার জন্য তাদের সবসময় দুইটা মুডের যে কোনো একটা মুডের জন্য প্রিপেয়ার থাকতে হতো, ফাইট অর ফ্লাইট। ফাইট অর ফ্লাইট মানে কি, ধরুন একজন একটা বাঘের সামনে পড়ে গিয়েছে, তখন তার ব্রেইন তাকে বার্তা দিত। ব্রেইন ফার্স্ট অ্যাসেস করার চেষ্টা করতে বাঘের সাথে লড়াই করে সে টিকতে পারবে কিনা। যদি টিকতে না পারে তাহলে পালাতে হবে। তাহলে এই যে লড়াই করতে করে টিকতে পারবে কিনা, আর যদি টিকতে না পারে তাহলে পালাতে হবে। এত জোরে পালাতে হবে, এমন জায়গায় গিয়ে ঢুকতে হবে, এমন গাছের উপরে উঠতে হবে যেখানে বাঘ উঠতে পারবে না। দিস ইজ ফাইট অর ফ্লাইট রেসপন্স। এই ফাইট অর ফ্লাইট রেসপন্সের ব্যাকগ্রাউন্ডটা যদি, গোড়াটা যদি একবার বোঝেন, আপনার জীবনের অনেক কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনি মানুষকে নতুন করে দেখতে শুরু করবেন। মানব প্রজাতি টিকে আছে, এবং পৃথিবীর সকল জীব যারা টিকে আছে, তাদের বেসিক কমন দুইটা বৈশিষ্ট্য হচ্ছে যে বেঁচে থাকা এবং বংশ বিস্তার করা। আমি আবার বলছি, বেঁচে থাকা এবং বংশ বিস্তার করা, এই দুইটা হচ্ছে যে দুনিয়ার যে কোনো প্রাণী, যে কোনো জীবের একেবারে বেসিক টেন্ডেন্সি। এই দুইটা বেসিক টেন্ডেন্সির উপর বেস করে বাদ বাকি সবকিছু বিবর্তিত এবং আবর্তিত হচ্ছে। মানুষেরও, জীব হিসেবে মানুষেরও একদম বেসিক দুইটা টেন্ডেন্সি হচ্ছে যে বেঁচে থাকতে হবে এবং বংশ বিস্তার করতে হবে। এই দুইটা জিনিস যদি খুব ভালো করে বুঝেন, তাহলে মানুষের সমস্ত সমস্যার গোড়াতে আপনি হাত দিতে পারবেন। ঠিক আছে? তো এই বেঁচে থাকার জন্য তাকে হয় ফাইট করতে হবে অথবা ফ্লাইট করে পালিয়ে যেতে হবে।
এই ফাইট অর ফ্লাইট রেসপন্স আমাদের ব্রেনের মেকানিজমের মধ্যে এমন ভাবে আটকে আছে যে এই ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স দিয়ে আমরা সব নিজের অবচেতন করা শুরু করি। এখন এই দুটা জিনিস মাথায় রেখে আমরা যখন সমস্যাটাকে বোঝার চেষ্টা করব, প্রত্যেকটা সমস্যার দুইটা দিক আছে, একটা হচ্ছে পারসেপশন আর একটা হচ্ছে রিয়েলিটি। পারসেপশন ভার্সেস রিয়েলিটিটা যদি আমরা একবার বুঝতে চাই, ধরেন একজন মানুষ বলছে যে আমার জীবনে খুব সমস্যা চলছে, আমি খুব বিপর্যস্ত অবস্থায় আছি, আমি খুব বিপদে আছি, তখন আসলে তিনি কি বোঝাতে চান? সমস্যা বলতে আমরা এমন কিছু বুঝি যা আমরা চাইনি, যা আমাদের প্রত্যাশার বাইরে এবং যেটা কিনা আমাদের অস্বস্তিতে বা বিপদে ফেলে দেয়। কিন্তু মজার বিষয়টা হচ্ছে যে সব সমস্যা ঘটনার মধ্যে থাকে না। কিছু কিছু ঘটনা থাকেই যেগুলো সমস্যাময়, যেগুলো প্রবলেমেটিক, কিন্তু মূল সমস্যাটা ঘটনার মধ্যে থাকে না। সমস্যাটা থাকে হচ্ছে যে আমাদের রিয়াকশনের মধ্যে, আমাদের প্রতিক্রিয়ার মধ্যে। এটা সম্পর্কে বলতে গিয়ে মনোবিজ্ঞানীরা খুব চমৎকার একটা দৃশ্যের কথা বলেন, সিনারিওর কথা বলেন। আপনারা একটু সিনারিওটা কল্পনা করার চেষ্টা করুন। ধরুন একটা চমৎকার রেস্টুরেন্ট, খুবই সুসজ্জিত 5 স্টার মানের রেস্টুরেন্ট, সেখানে অনেকজন হচ্ছে যে গেস্ট আছেন, এসেছেন, তার মধ্যে পুরুষ আছে, মহিলা আছেন। এখন অনেক আপুরাই, ইভেন ভাইয়ারাও, ঠিক আছে, কিছু কিছু ভাইয়ারাও কি হয়, তেলাপোকা দেখলে ভয় পায়। তেলাপোকা দেখলে ভয়ের উৎসটা কোন জায়গায় সেটা একটু ক্লিয়ার করি। যদি কখনো আপনার গায়ে তেলাপোকা বসে, আপনার হাতের উপরে বা শরীরের যে কোনো জায়গায় তেলাপোকা যদি বসে, তেলাপোকার পায়ে কিছু কাটা আছে, আঁশ আছে, এই আঁশগুলো সর করে। তেলাপোকা কিন্তু আসলে ভয়ঙ্কর পায় না, কিন্তু এই যে গায়ে যখন তেলাপোকা বসলো, তখন এই যে গায়ে যে ওই পায়ের যে লোমগুলো, শক্ত শক্ত যে লোমগুলোর সাথে যে ঘর্ষণটা হয় চামড়া, এটা শরীরে প্রচন্ড প্রচন্ড অস্বস্তি তৈরি করে। যার শরীরে একবার এই অস্বস্তি তৈরি হয়েছে, তিনি দ্বিতীয়বার তেলাপোকা দেখলেই তার ভিতরে এই যে যে প্রিভিয়াস যে প্যানিক, এই প্যানিকটা তৈরি হয়, তখন উনি চিল্লাচিল্লি লাফালাফি করা শুরু করেন। স্পেশালি পুরুষদের তুলনায় মহিলাদের ত্বকটা বেশি সেন্সিটিভ হওয়ার কারণে এবং বেশি মোলায়েম নরম হওয়ার কারণে ওনাদের ভিতরে এই সরসরানিটা হচ্ছে যে আরো বেশি তীব্রভাবে রিয়াক্ট করে, যে কারণে ওনারা তেলাপোকা দেখলে লাফ ঝোপ দিয়ে ওঠেন। এখন ঘটনা হচ্ছে যে ভয় সবসময় সংক্রামক। একজন যদি চিল্লাপাল্লা লাফালাফি শুরু করেন, আরেকজন ওই যে ভয়টা, এটা তাকে যারা দেখছে তাদের মধ্যে সংক্রমিত হয়। তো এইরকম একটা 5 স্টার রেস্টুরেন্টে চমৎকার এনভায়রনমেন্ট, হঠাৎ করে একটা তেলাপোকা উড়ে এসেছে, উড়ে এসে একজনের গায়ে বসেছে, সে চিল্লানো শুরু করলো, তাকে দেখা দেখি বাকি সবাই চিল্লানো শুরু করলো। তেলাপোকাটা যেদিকেই যাচ্ছে সেদিকেই হচ্ছে যে আপুরা চিল্লাচ্ছে, ভাইয়ারা সতর্ক হয়ে যাচ্ছে, তারাও একটি ফাইট মুডে চলে যাচ্ছে। এর মধ্যে একজন ওয়েটার, সে কি করলো, আসলো, তেলাপোকাটাকে খপ করে ধরলো, ধরে ডাস্টবিনে ফেলে দিল, সল্ট। তাহলে দেখেন সমস্যাটা কিন্তু ছিল তেলাপোকাটা নিজে হয়তোবা 10%, কিন্তু 90% সমস্যা এটার প্রতি যারা রিয়াক্ট করছেন তারা নিজে। যে কোনো সমস্যা বা ঘটনা একজনকে ধ্বংস করে দেয়, আরেকজনকে বিল্ড করে, আরেকজনকে পরবর্তী লেভেলে নিয়ে যায়। রিজনটা কি? রিজনটা হচ্ছে যে আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেইন, আমাদের থট প্রসেস যে কোনো একটা ঘটনাকে 3টা লেভেলে গিয়ে, 3টা লেয়ারে গিয়ে ব্যাখ্যা করে। নাম্বার 1, সেন্সরি ইনপুট। কিছু ঘটলো, সেটা আমরা দেখলাম, শুনলাম, অনুভব করলাম। নাম্বার 2, ইমোশনাল ট্যাগিং। ওটার সাথে আবেগ জড়িত হয়ে পড়ে। মস্তিষ্ক এইটাকে তখন বিপদ বা সমস্যা হিসেবে চিহ্নিত করে এবং ফাইট অর ফ্লাইট মুডে চলে যায়। ওইটার সাথে যুদ্ধ করে ফাটায় কুচায় উড়ায় দেবো, এই টাইপের একটা মানে তীব্র মেজাজ তৈরি হয়ে যায়। অথবা ওইটা থেকে হচ্ছে যে পলায়নপরতা তৈরি হয়, ওটা প্রতি এত বিরক্তি, বিতৃষ্ণা, বিদ্বেষ তৈরি হয়, ওর ধারে কাছেও যাইতে ইচ্ছা করে না। দেন চলে আসে হচ্ছে যে কগনিটিভ ন্যারেটিভ। আমরা এইটার উপর বেস করে ওভার থিঙ্কিং করে অনেক দূর পর্যন্ত চিন্তা করে ফেলি।
আমরা মনে মনে আমাদের ব্রেইনের ইমাজিনেটিভ লেভেল একটা গল্প বানিয়ে ফেলে, আমার জীবন তো শেষ, এইটা তো আমার লাইফকে ধ্বংস করে দেবে, এটা তো ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, ওর সাথে কোনোভাবে আমার একসাথে থাকা সম্ভব না, ও আজীবন এরকম করতেই থাকবে, ও যদি এরকম করে তাহলে কেমন হবে, ওরকম করলে কেমন হবে। এইখান থেকে শুরু হয় বিভ্রান্তি, পারসেপশন বিল্ডিং। কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমরা যখনই সেন্সরি ইনপুট কিছু ঘটলো, দেখলাম, অনুভব করলাম, এরপরে আমাদের ব্রেইন যখন ইমোশনাল ট্যাগিং শুরু করবে, ওইটাকে ইমোশনাল স্টেজ থেকে বের করে নিয়ে এসে লজিক্যাল স্টেজে ফেলতে হবে, এবং সেখানে যতদূর সম্ভব সম্পূর্ণরূপে ইমোশনকে হচ্ছে যে নাই করে দেওয়া পসিবল না, কিন্তু ইমোশনটাকে কন্ট্রোল করে ওটাকে চাপিয়ে রেখে আমাদের কি করতে হবে, লজিক্যাল চিন্তা করা শুরু করতে হবে যে আচ্ছা এটাতে আসলেই সবচেয়ে কতটুকু ক্ষতি হওয়া সম্ভব, এটাতে আসলেই সবচেয়ে কতটুকু ক্ষতি হওয়া সম্ভব, এটা কি আসলে কোনো দানব, নাকি আলোর বিপরীতে দেয়ালে আমার বিশাল একটা ছায়া যেটাকে দেখে আমরা দানব মনে করছি। এটাকে আইডেন্টিফাই করতে হবে, করে এটা সর্বোচ্চ কতটুকু ক্ষতি হওয়া সম্ভব, এই ক্ষতি হওয়া সম্ভব, ওকে ফাইন, আমি ক্ষতিটা একসেপ্ট করে নেই, ঠিক আছে বুঝলাম এই ক্ষতি হলে আমার এই সমস্যা হতে পারে, লেটস সি ঠান্ডা মাথায় কিভাবে এই ক্ষতিটাকে মিনিমাইজ করে নিয়ে আসা, দ্যাটস ইট, ঠিক আছে। যেমন আপনি যখন হচ্ছে যে এই ইমোশনাল ট্যাগিং বাদ দিয়ে আপনি যখন হচ্ছে যে লজিক্যাল ব্রেইনে এটাকে সলভ করার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার লাইফে ম্যাজিক ঘটে যাবে। কিরকম ম্যাজিক ঘটে যাবে, দুইটা উদাহরণ বলি আমার নিজের লাইফে। আর ঢাকা ভার্সিটিতে হচ্ছে যে ইন্টার হল ডিবেট কম্পিটিশন, বারোয়ারি ডিবেট নামে ডিবেটের একটা টার্ম আছে, যে কিছু একটা লাইন, আধুরা লাইন দিয়ে দেয় এবং নিজের মতো করে ওই শূন্যস্থানে শব্দ বসিয়ে ওইটাকে হচ্ছে যে ব্যাখ্যা করে এস্টাবলিশ করে আসতে হয়। তো আমার হল থেকে আমি প্রতিনিধি, এবং ওই দিনকার হচ্ছে যে পারফরমেন্সের উপরে আমার হলের মান ইজ্জত এগুলো নির্ভর করছিল। আমাকে অবশ্যই ফার্স্ট হইতে হবে, চ্যাম্পিয়ন হইতে হবে, এই আশা নিয়ে আমার হলের বড় ভাইরা, আমি তখন কেবল ফার্স্ট ইয়ারে, হলের বড় ভাইরা এই আশা নিয়ে বসে আছেন, সিনিয়র অনেককে বাদ দিয়ে আমাকে হলের প্রতিনিধি করা হয়েছিল। এবং মজার এবং একই সাথে ওই মুহূর্তের জন্য হচ্ছে অসম্ভব পরিমাণে হতাশার বিষয় হলো আমার গলা ভেঙে গেছে। গলা ভেঙে গেছে মানে ঠান্ডা লেগে, ওই যে দুপুরে পাকনামি করে রোদের মধ্যে আইসক্রিম খেয়েছি, বিকাল হতে হতে গলা ভেঙে গলা ফ্যাস ফ্যাস হয়ে গেছে, গড় 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 করে আমার গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, এই লেভেলের একটা সাউন্ড টোন তৈরি হয়ে গেছে। এটা দিয়ে আমি কি ডিবেট করব? বললাম যে লেট আস ট্রাই, যেহেতু প্রবলেম সলভিং এর মোটামুটি হচ্ছে যে বেশ কিছু কোর্স তখন করে ফেলেছি, মাথা ঠান্ডা করে বসলাম, দেখি কি টপিক দেয়। টপিক আসলো ডট 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 নতুন প্রাণের স্পন্দন, মানে কিছু একটাতে নতুন প্রাণের স্পন্দন তৈরি হয়েছে। এখন আমি অলরেডি জানি যে আমি কম্পিটিশন থেকে ছিটকে পড়ে গিয়েছি, এবং আমি এখানে আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড তো দূরের কথা, সান্ত্বনা পুরস্কারও পাবো না, এবং আমার ভয়েস শুনে সবাই হাসবে, হলের সিনিয়ররা, বড় ভাইরা, বন্ধুরা আমাকে হচ্ছে যে কথা শোনাবে, ঠিক আছে। এগুলো মেনে নিয়েছি, যেহেতু মেনে নিয়েছি, একবার একসেপ্ট করে ফেললে তখন কিন্তু অনেক কিছু মন ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে মেনে নিয়েছি। এইবার হচ্ছে সেকেন্ড ফেজ, আচ্ছা এইটার উপরে সবচেয়ে বেস্ট আমি কি করতে পারি, চিন্তা করছি, এদিকে আমার নাম ডেকে ফেলেছে। তখন মনে হলো যে মানুষ হচ্ছে যে ভাঙা গলায় কখন কথা বলে, যখন তার মন খারাপ থাকে, কারণ তখন মন আমার প্রচন্ড খারাপ। ওকে, তাহলে কি কি হইলে মন খারাপ হয়? এইভাবে চিন্তা করতে গিয়ে খুঁজে পেলাম মানুষ ছ্যাঁকা খেলে তার প্রচন্ড মন খারাপ হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ছ্যাঁকা খাইছি, এটার সাথে হচ্ছে যে ভাঙা গলা খুবই সাদৃশ্যপূর্ণ। দেন এবার হচ্ছে শূন্যস্থান পূরণ করলাম এভাবে যে বিরহ বৃক্ষে নতুন প্রাণের স্পন্দন। সিনারিওটা হচ্ছে যে আমি একজন ব্যর্থ প্রেমিক, আমি কিছুদিন পর পরই ছ্যাঁকা খাই, এবং এই ছ্যাঁকা খাওয়ার কারণে আমার যে বিরহ নামক যে বৃক্ষটা আছে, যখন এই ছ্যাঁকা খাই এই বিরহ নামক বৃক্ষে নতুন প্রাণের স্পন্দন তৈরি হয়।
এবং শুকর আলহামদুলিল্লাহ এই জিনিস যখন হচ্ছে যে ভাগা গলায় গেল, দুঃখের কথা, থেমে 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 লো টোনে, যেহেতু ভাঙা গলা, টোন হাই করতে পারতেছি না, খুব লো টোনে যখন এটা বলা শুরু করলাম, পুরো অডিয়েন্স পুরো অডিয়েন্সের মনোযোগ আমার দিকে, কারণ এতক্ষণ তো তারা ক্লিয়ার ভয়েসের কথা শুনছে, এটা একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করেছে, রাইট? এবং সেরকম জায়গা থেকে যারা বিচারক ছিলেন তারা হচ্ছে যে আমার দিকে হা করে তাকায় রয়েছেন। এতক্ষণ হয়তো বা হচ্ছে যে তারা নিজেদের মধ্যে গল্প করছিলেন, অন্যদের সময় ঠিক মতো কথা বলছিলেন, মানে খেয়াল করছিলেন না, কিন্তু ফুল অ্যাটেনশন আমার দিকে। যেহেতু ফুল অ্যাটেনশন আমার দিকে, প্রত্যেকটা শব্দ চয়ন তাদের মাথায় ঢুকেছে, মনোযোগে গিয়েছে এবং তারা মুগ্ধ হয়েছেন। আই গট দ্য চ্যাম্পিয়নশিপ। তো যে কোনো প্রবলেম আসলে প্রথম কাজ হচ্ছে যে ওই প্রবলেম থেকে ইমোশনাল ট্যাগিংটাকে ফাইট করেন, লজিক্যাল ব্রেনটাকে অ্যাক্টিভ করেন। ইমোশনাল ট্যাগিংটাকে ফাইট করে লজিক্যাল ব্রেনটাকে অ্যাক্টিভ করার জন্য আপনার প্রথম যেটা করতে হবে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য প্রবলেম। আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে, এটা হয়েছে, আই অ্যাকসেপ্ট ইট। কেন হলো, এটার জন্য তো আমি দায়ী ছিলাম না, আমার সাথেই কেন সমস্ত সমস্যা হইতে হবে? এই ধরনের এই ইমোশনাল ট্যাগিং থেকে সরে এসে লজিক্যাল ব্রেনটাকে অ্যাক্টিভ করার ওয়েটা হচ্ছে যে দুইটা। একটা হচ্ছে যে প্রবলেমটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, দ্বিতীয়ত এই প্রবলেমের ফলে সর্বোচ্চ কি ক্ষতি হতে পারে সেটাকে আইডেন্টিফাই করে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। এখানে থেমে গেলে কিন্তু আপনি হেরে গেলেন। এই দুইটা কাজের পরে তৃতীয় কাজটা হলো, তৃতীয় কাজটা কি, ওই যে প্রবলেম গুলোর কোইন্সিডেন্ট মানে কোসিকুয়েন্সেস গুলো আছে, ওগুলোর যে হচ্ছে যে আফটার ইফেক্ট গুলো আছে, সেগুলোকে সর্বোচ্চ কতভাবে মিনিমাইজ করা যায় এবং এই সিচুয়েশনে সর্বোচ্চ ফায়দা কিভাবে তোলা যায়, রাইট? এবং কগনিটিভ ন্যারেটিভে গিয়ে গল্প বানানো, ওভার থিঙ্ক করা, সেইটাকে হচ্ছে যে কি করা, সেটাকে হচ্ছে রিমুভ করে ফেলা, সেটাকে বন্ধ করে দেয়। এখন বলতে পারে, ভাইয়া আমি তো ওভার থিঙ্কিং ছাড়া চলতে পারি না, আমার মনের মধ্যে এক গাদা কোশ্চেন চলে আসে, এক গাদা সিনারিও চলে আসে, এক গাদা ভাবনা চলে আসে, কি করবে? খুব সহজ, বাথরুমে যাবেন, বাথরুমে গিয়ে দরজা বন্ধ করবেন, আয়নার সামনে দাঁড়াবেন, ট্যাপ ছেড়ে দিবেন, যতগুলো ট্যাপ আছে সবগুলো ছেড়ে দিবেন যাতে করে ভিতরের শব্দ বাইরে না আসে, নিজের গালে টেনে একটা চড় মারবেন, তোর না কইছি, আয়নার দিকে তাকা, তোর না কইছি বেশি চিন্তা করবি না, যা হয়েছে সেদিকে মনোযোগ দে। বিলিভ মি, এরকম 2 4 5 10 বার সর্বোচ্চ জোরে, এমন জোরে চড় মারবেন যেন গালে দাগ বসে যায়, সর্বোচ্চ জোরে নিজের গালে এরকম 2 4 5 বার চড় মারলে দেখবেন যে এমনিতেই ওভার থিঙ্কিং বন্ধ হয়ে গেছে। এখানে আপনার স্ট্রিক্ট হইতে হবে। এবং এই যে যখন হচ্ছে যে কগনিটিভ ন্যারেটিভ চলে আসে, ইমোশনাল ট্যাগিং চলে আসে, তখন হচ্ছে যে আপনার অ্যামিগডালা হাইজ্যাক হয়ে যায়। ব্রেনের মধ্যে অনেকগুলো পোর্শন আছে আমাদের মাথার ভিতরে, তার মধ্যে একটা ছোট্ট অংশ আছে এটাকে বলে অ্যামিগডালা। এই অ্যামিগডালার কাজ হচ্ছে যে, এটা ব্রেনের একটা অংশ, ছোট্ট একটা অংশ। এই অ্যামিগডালার কাজ হচ্ছে ঝুঁকি শনাক্ত করা, ইমোশন জেনারেট করা, ফাইট অর ফ্লাইটের রেসপন্স দেওয়া। কিন্তু সমস্যাটা হয় কোন জায়গায়, ঝামেলাটা বাঁধে কোন জায়গায়? যখনই আমরা কোনো প্রবলেমের সামনাসামনি হই, প্রবলেমের মুখোমুখি হই, অ্যামিগডালা যেটা করে, আমাদের লজিক্যাল ব্রেনটাকে টোটালি বাইপাস করে দেয়, বাইপাস করে দিয়ে ইমোশনাল রিয়াকশনটা চালু করে। এই যে অ্যামিগডালা যখন লজিক্যাল ব্রেনটাকে বাইপাস করে দিয়ে ইমোশনাল রিয়াকশনটা চালু করতেছে, এইটাকে বলা হয় অ্যামিগডালা হাইজ্যাক। অ্যামিগডালা হাইজ্যাক, এটা প্রয়োজন আছে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আমার মনে হয় একটু সবাই মিউট করে দেন প্লিজ, তাহলে বেটার হয়, একটু মিউট করে দেন। ফারহানা আক্তার, আপনি একটু মিউট করে দেন প্লিজ। জি ধন্যবাদ। আমি যে অ্যামিগডালা হাইজ্যাকের প্রয়োজনটা হয় আসলে কোন জায়গায়, কিছুদিন আগে, গত মাসে মোস্ট প্রবাবলি, বা এই মাসের শুরুর দিকে একটা ডকুমেন্টারি দেখছিলাম যে একজন ওয়েট লিফটার উনি ওয়েট লিফটিং এ ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন। যেই রেকর্ডটা তৈরি করেছেন, মানে যত কেজি ওয়েট লিফট করেছেন,
ডক্টর সায়েন্টিস্ট থেকে শুরু করে যারা হিউম্যান বডি এক্সপার্ট তার প্রত্যেকে কনফার্ম করেছেন, বলেছেন এটার আগে যে মানব শরীরের যে গঠন, আমাদের হাড়ের গঠন, পেশির গঠন, মানব শরীরের যে গঠন, তাতে করে একজন মানুষের পক্ষে এই পরিমাণ ওয়েট লিফটিং করা কোনোভাবেই সম্ভব না, সে যত শক্তিশালী হোক না কেন, রাইট? কিন্তু উনি যখন এই অসম্ভব কাজটাকে সম্ভব করলেন, এই সম্ভব কাজটাকে যখন সম্ভব করলেন, তখন উনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন যে আপনি এটা কিভাবে করলেন। বলে যে আমি দিনের পর দিন এটা ট্রাই করে গিয়েছি, পারিনি। অল অন এ সাডেন আমার মাথায় একটা চিন্তা আসলো যে আমি এটাকে কিভাবে পারতে পারি। আমার মাথায় একটা চিন্তা আসলো, আমার বাচ্চা মেয়েটা ছাড়া আমার দুনিয়াতে আর কেউ আপন নাই। বাবা মা বেঁচে নেই, ওয়াইফ বেঁচে নেই, ভাই বোনরা কেউ নাই আমার, আমি একমাত্র সন্তান ছিলাম। তো আমার এই দুনিয়াতে আমার বাচ্চা মেয়েটা ছাড়া আমার আপন কেউ নেই। তো আমি এই যে ডাম্বেলটাকে ডাম্বেল হিসেবে কল্পনা না করে, এটাকে একটা গাড়ি হিসেবে কল্পনা করেছি, এবং আমি ইমাজিন করা শুরু করলাম যে গাড়ির নিচে আমার বাচ্চা মেয়েটা চাপা পড়ে আছে, এবং খুব অল্প সময়ের মধ্যে গাড়িটা যদি আমি তুলতে না পারি, তাহলে আমার মেয়েটা বাঁচে। এবং আমি যতবার ডাম্বেল তোলার চেষ্টা করতাম, আমি শুধু এই ইমাজিনেশনটাই করতাম। একটা সময় এই ইমাজিনেশন যখন আমার কাছে বাস্তব হয়ে, আমার ব্রেনে বাস্তব হয়ে ধরা দিল, আমি যখন সম্পূর্ণরূপে ইমাজিনেশনের মধ্যে ঢুকে গেলাম, তখন আমি অনায়াসে ওই ওয়েটটা তুলতে সক্ষম হই। কি হয়েছে এখানে? তার অ্যামিগডালা বাইপাস হয়েছে, তার লজিক্যাল ব্রেন বাইপাস হয়ে, তার লজিক্যাল ব্রেন বলছে তুমি এটা করতে পারবে না, তুমি এটা করা তোমার পক্ষে সম্ভব না। কিন্তু অ্যামিগডালা বাইপাস হাইজ্যাক হয়ে যখন হচ্ছে যে তার ভিতরে ইমোশনাল অংশ 100% অ্যাক্টিভেট হয়ে গেল, তার ব্রেন অ্যাড্রিনালিন রাশ তৈরি করলো ফুল বডিতে। অ্যাড্রিনালিন হরমোন, যেটা আমাদের উৎসাহ, শক্তি, অনেক কিছুর হচ্ছে যে উৎস। এই অ্যাড্রিনালিন হরমোনের যখন ওভারফ্লো হলো, সে যখন বিশ্বাস করা শুরু করলো এটা ছাড়া তার মুখে আর কোনো পথ নাই, তখন তার ফ্লাইট রেসপন্স বাদ হয়ে গিয়ে ফাইট রেসপন্স 100% অ্যাক্টিভেটেড হয়ে গেল, এবং অবশেষে সে ওই হিউম্যান বডি দিয়েই এটাকে হচ্ছে যে তুলতে সক্ষম হলো। এটা আমাদের বাঁচার জন্য জরুরি, কিন্তু এই জিনিসকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, এটা আমাদেরকে বিপদে ফেলে দেয়। আগুন যেমন নিয়ন্ত্রিত আগুন সভ্যতাকে তৈরি করেছে, সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে, কিন্তু সেই আগুনই যখন অনিয়ন্ত্রিত হয়, তাতে আমরা পুড়ে মরি। মাইলকে মাইল বাড়ি ঘর বন বাঁধার সবকিছু পুড়ে যায়। তো এই অ্যামিগডালা হাইজ্যাক, এটা আমাদের বাঁচার জন্য যেমন কাজে লাগানো যায়, এটা যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, এটা আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। ধরেন আপনি জব করছেন, আপনার বস বললেন যে তোমার রিপোর্টে তো ভুল আছে, দিয়ে একটু বকাবকি করলেন, আপনার কি মনে হয়? আরে আমার চাকরিটা তো হয়ে গেল, আপনি প্যানিকড হয়ে যাবেন। আপনি হচ্ছে যে আপনার ভুলগুলোকে চাপানো শুরু করবেন, ফাইট করা শুরু করবেন, ভুলগুলোকে গোপন করে আপনার হচ্ছে যে ইন্টারনাল মেন্টাল ডিফেন্স মেকানিজম অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি তখন এই ভুলগুলোকে ফাইট করতে 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 একটা সময় দেখবেন যে বিশাল একটা ভুলের মধ্যে আটকায় গেছেন। অথচ বস হয়তো বা চাইছিল যে আপনাকে একটু ভালো মতো হচ্ছে যে গাইড করলে, আপনাকে একটু প্রেসার দিয়ে আপনাকে এই ভুল থেকে সরিয়ে নিয়ে আসা। ঠিক আছে, এই হাইজ্যাক হয় মূলত কগনিটিভ বায়াসনেস এর কারণে। কগনিটিভ বায়াসনেস কি? মস্তিষ্কের এটা একটা নিজস্ব প্রতারণার কৌশল আর কি। আমাদের ব্রেন কি করে, ডিসিশন মেকিং এর সময় খুব শর্টকাট ব্যবহার করে ফেলে অনেক সময়, এবং এই শর্টকাট গুলো আমাদেরকে বিপথে নিয়ে নেয়। প্রধানত 3টা কগনিটিভ বায়াস আছে যা আমাদের সমস্যার সমাধানে বাধা দেয়। নাম্বার 1, নেগেটিভিটি বায়াস। দেখবেন যে রাইট পথটা অ্যাডপ্ট না করে রং পথের দিকে যাওয়ার একটা ক্রমাগত ঝোঁক আছে আমাদের। কারণ রং পথ যেটা, ওইটা হচ্ছে যে কি হয়, এটা বেশি চকচকা হয়, বেশি হাইলাইটেড হয়, ওইটা হচ্ছে যে কষ্ট কম হয়। তো এইরকম নেগেটিভিটি বায়াস তৈরি হয়। এবং দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে ক্যাটাস্ট্রোফাইজিং। একটা ছোট্ট ঘটনা ঘটছে,
সেখান থেকে ওভার থিঙ্কিং করতে করতে একটা ভয়ঙ্কর ভবিষ্যতের কল্পনা আমরা তৈরি করে নেই আমাদের নিজেদের মনের ভিতরেই, ঠিক আছে, এবং যেটাকে আমরা কমনলি ওভার থিঙ্কিং বলি। নাম্বার 3, কনফার্মেশন বায়াস। আমার কাছে যেটা সত্য বলে মনে হয়েছে সেইটার সাপেক্ষে আমরা ক্রমাগত প্রমাণ খুঁজে বেড়াই, কিন্তু রিয়েল সত্যটা খুঁজে বের করার জন্য আমরা প্রমাণ খুঁজি না। আমরা প্রমাণ খুঁজি, আমরা পড়াশোনা করি, ওইটা নিয়ে চিন্তা করি, কিন্তু আমি যেটাকে সত্য বলে মনে করেছি শুধুমাত্র সেটাকেই হচ্ছে যে প্রমাণ করার জন্য আমরা কি করি, তথ্য খুঁজে বেড়াই। তো এই জিনিসগুলোকে যদি আমরা বুঝে শুনে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু হচ্ছে যে আমরা আমরা আমাদের প্রবলেমগুলোকে অনেক বেশি হচ্ছে যে লজিক্যাল ওয়ে হ্যান্ডেল করতে পারবো, ঠিক আছে। এই অংশের যদি সামারি বলি তাহলে সামারি হচ্ছে নাম্বার 1, সব সমস্যা সত্যিকারের সমস্যা না। অনেক সময় মূল সমস্যা হচ্ছে যে আমাদের ভুল ব্যাখ্যা, ভুল রেসপন্স অথবা অতিরিক্ত রিয়াকশন। অ্যামিগডালা হাইজ্যাক আমাদেরকে ভয় দেখিয়ে বাস্তবতা থেকে দূরে ঠেলে দেয়, আমাদের মধ্যে একটা ইমাজিনারি কাল্পিক বা কল্পনার বাস্তবতা তৈরি করে, কাল্পিক বাস্তবতা তৈরি করে। কগনিটিভ বায়াস আমাদের সমস্যাটাকে বড় করে তোলে। সমস্যার সমাধান শুরু হয় নিজের প্রতিক্রিয়াটা বুঝে, ইমোশনটাকে ঠান্ডা করে লজিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে। যেই সমস্যার সাথে ইমোশন, তীব্র আবেগ যুক্ত হবে সেই সমস্যা শতগুণ বড় হয়ে যাবে। অতএব যে কোনো সমস্যায় আপনার প্রথম কাজ হচ্ছে যে ব্রেইনকে, নিজের মনকে এমন ভাবে ট্রেন করা যে অনেক বড় সমস্যা এসেছে, যত বড় সমস্যা আপনাকে তত বেশি ঠান্ডা হয়ে যেতে হবে। যত বড়ই সমস্যা আসুক না কেন ঠান্ডা হয়ে যেতে হবে, যে না প্যানিক হয়ে তো লাভ নাই, বরঞ্চ ক্ষতি বেশি। অতএব আপনার ইমোশনটাকে, আবেগটাকে, ওভার থিঙ্কিংটাকে, এগুলোকে কন্ট্রোল করে লজিক্যালি চিন্তা করতে হবে। আচ্ছা বুঝছি, আমার সামনে একজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে আমাকে গুলি করবে। ওকে, আমি প্যানিক হয়ে গেছি, লাফালাফি করতেছি, চিল্লাপাল্লা করতেছি, তার পায়ে ধরে কান্নাকাটি করতেছি। সে যদি ডিসিশন নিয়েই থাকে আমাকে গুলি করবেই, বরঞ্চ এগুলো তাকে আরো বেশি উৎসাহিত করবে, তার হাত চুলকানো শুরু করবে গুলি করার জন্য। ঠিক আছে, আমি মাথা ঠান্ডা করে বসি, তার সাথে কথা বলি, তাকেও দেখি ঠান্ডা করতে পারি কিনা। প্রথম কাজ হচ্ছে যে সেই যে বন্দুকের নলটা আমার দিকে তাক করে রয়েছে, এটাকে কোনোভাবে হচ্ছে যে কথাবার্তা বলে তাকে এটা পকেটে ঢুকানো যায় কিনা, যে ভাই ঠিক আছে গুলি করবেন, সমস্যা নেই, আমি তো সামনেই আছি, গুলি করেন। কেন গুলি করবেন সেটা একটু বুঝি, আমাকে গুলি করে যদি আপনার লাভ হয় গুলি করে দিন, সমস্যা নেই। কিন্তু যদি এরকম কিছু হয় একটু মিউট করবেন প্লিজ, এমডি রাজ একটু মিউট করবেন প্লিজ। যদি এরকম কিছু হয় যে আমাকে গুলি না করলেও আপনার প্রবলেমটা মানে ইস্যুটা সলভ হয়ে যায়, অথবা তার থেকে ভালো কিছু হয়, 5 মিনিট কথা বলেন, এই 5 মিনিটে যদি হচ্ছে সলভ না হয় আমাকে গুলি করে দিয়ে। যত বড় ক্ষিপ্ত ব্যক্তি হোক না কেন চেষ্টা করবে কি বলে শোনার জন্য। সে তো মরতে রাজি হয়ে গেছে, তাহলে আর কি মারবো, দেখি কি বলে শুনে দেখি। আর যদি তার কথা পছন্দ নয়, বন্দুক তো থাকলোই আমার পকেটে, রিভলভারটা, পিস্তলটা তো থাকলোই, গুলি করে দেব। এভাবে ঠান্ডা মাথায় কথা বলে বলে আপনি যখন হচ্ছে যে নিজেকে শান্ত রাখতে পারবেন, আপনি সামনের জনকে শান্ত করতে পারবেন। এবং যেটুকু বলতে পারেন ভাই আপনি তো হচ্ছে যে মানে একটা ইমাজিনেটিভ কথা বলতেছেন, যেটুকু বললাম এটুকু আমার লাইফের হচ্ছে যে পার্ট, লাইফে ঘটনা ঘটেছে, এরকম ঘটনা থেকেও বের হয়ে এসেছি। যেহেতু আপনাদের সামনে আছি বসে, মাথা খুলি টুলি অক্ষত আছে, অর্থাৎ কনফার্ম আমার গুলিটা করে নাই। ওকে, এখন আমরা সেকেন্ড পোর্শনে যাব, প্রবলেম টাইপোলজি। সব সমস্যার ধরন কিন্তু এক না, ঠিক আছে। সেখানে যাওয়ার আগে এক্সাক্ট 3টা মিনিট আমরা চোখ বন্ধ করে এতক্ষণ যা শুনলাম সেটার সাথে আমরা যে প্রবলেমটাকে খুঁজে বের করেছি সেই প্রবলেমটার সাথে এটাকে আমরা কি করব, আমরা মিলিয়ে
আমরা দেখব যে এইগুলো আমাদের প্রবলেমের আসলে উৎসটা কোন জায়গায়, আমার ওভার থিঙ্কিং, ওভার রিয়াকশন, বা রিয়েলি প্রবলেমটা এমন কিনা। ঠিক আছে, তো আমরা আবার 3 মিনিট সময় নিব, ছোট্ট একটা ব্রেক, এবং এই ব্রেকের পরে আমরা এটাকে নিয়ে আবার হচ্ছে যে কি করব, পরের সেশনে কন্টিনিউ করব। কিন্তু এর মধ্যে খুঁজে বের করুন যে আপনার যে প্রবলেমটাকে নিয়ে আপনি শুরু করেছিলেন, সেই প্রবলেমটা সাথে এই যে এতক্ষণ যা ডিসকাস করলাম, সেই ডিসকাশনটাকে চোখ বন্ধ করে অ্যালাইন করার চেষ্টা করুন। নিজেকে ফাঁকি দিয়েন না, ফাঁকি দিলে সমস্যা থেকে যাবে, আরো বড় হবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন, এই সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে পারবেন। আমরা 3 থেকে 5 মিনিটটা ব্রেকে যাচ্ছি, চোখ বন্ধ করে চিন্তা করুন, অন্যদিকে ব্যস্ত হয়ে যাবেন। ধন্যবাদ। ওকে, আশা করি আপনারা চিন্তা ভাবনা করে বের করেছেন যে আপনার প্রবলেমের গতি প্রকৃতিটা কেমন। এখন আমরা প্রবলেমের টাইপোলজি নিয়ে কাজ করব। ঠিক আছে, প্রবলেম টাইপোলজি, কারণ সব সমস্যার ধরন আসলে এক না।
ধরেন সব রোগের তো এক ওষুধ চলে না। ওই যে একটা অ্যাড ছিল না, প্যারাসিটামল 2 বেলা, প্যারাসিটামল 2 বেলা। তো এইভাবে দুনিয়ার সমস্ত সমস্যার ক্ষেত্রে একই ধরনের অ্যাপ্রোচ আসলে কাজ করে না। ঠিক আছে, সব সমস্যার জন্য একই চিন্তা একই সমাধান কার্যকর হয় না। কিন্তু আমরা বেশিরভাগ সময় সব সমস্যাটাকে, সব ধরনের সমস্যাকে এক নজরে দেখি এবং ইমোশনাল হয়ে যায়, ফলে সমাধান হয় না, ওভার থিঙ্কিং হয়, ইমোশনাল এক্সাশন হয় এবং ভুলভাল পদক্ষেপ নেই, ভুলভাল সিদ্ধান্ত নেই। তো প্রথমেই আসুন, 2 ধরনের সমস্যা হয় মূলত, উইকেট প্রবলেম, টেম প্রবলেম। উইকেট প্রবলেম, টেম প্রবলেম। টেম প্রবলেমটা কি? এগুলো পূর্ব পরিচিত সমস্যা, এর আগেও সমাধান হয়েছে, এর আগেও এই ধরনের সমস্যা অ্যারাইজ হয়েছে এবং আমরা সমাধান করছি, এদের মেথোডোলজি আমাদের জানা। কিন্তু ওই যে ইমোশন চলে আসে, আবেগ চলে আসে, এক সমস্যা বারবার করে, কতবার বলছি তারপরে এইরকম করে, আমার সাথেই কেন বারবার এইরকম হয়। এই সমস্যাগুলো, যেমন ধরেন হচ্ছে যে ক্লায়েন্টের ডেলিভারি লেট হয়ে গেছে, সামনে পরীক্ষা, সারা মাস ঘুরে বেড়াইছি, ঠিক মতো পড়াশোনা করি নাই, পরীক্ষা খারাপ হবে, অথবা হচ্ছে যে কোনো একটা কাজ করতে গিয়ে সেম টাইপের সমস্যায় পড়ছি, এখনো সমস্যা পড়ছি। এগুলোর সমাধান কি? সমাধান হচ্ছে যে ছোট্ট করে খাতা কলম নিবেন, এই সমস্যা এর আগে কি কিভাবে সলভ করছেন, এইবার কি কি করা যেতে পারে, এগুলো লাইন বাই লাইন লিখে ফেলবেন। প্রথমে আগে সমস্যাটা লিখবেন। দুনিয়ার যে ধরনের সমস্যায় পড়েন না কেন, দুনিয়ার যে ধরনের সমস্যায় পড়েন না কেন, সমস্যাটা যখন লিখে ফেলবেন, দেখবেন যে ওই সমস্যাটা মাথার থেকে বের হয়ে কাগজে চলে আসবে, চোখের সামনে যখন থাকবে, এই প্রবলেমটা নিয়ে আপনি লজিক্যালি চিন্তা করতে সহজ হবে। ঠিক আছে। আর দ্বিতীয় টাইপের সমস্যা হচ্ছে যে উইকেট প্রবলেম। উইকেট প্রবলেম সমস্যা জটিল, অনিশ্চিত, এর আগে এই ধরনের সমস্যায় পড়েন নাই, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর এতগুলো লেয়ার আছে, এতগুলো পার্টি এটার সাথে কানেক্টেড, যে প্রবলেমটা রেগুলার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা ধরনটা রেগুলার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেমন ফ্রেন্ড সার্কেলের মধ্যে গ্যাঞ্জাম বেঁধে গেছে, হইতে পারে, স্টাডি গ্রুপে ঝামেলা হইতে পারে, আপনি একটা টিম তৈরি করেছেন, টিমের মধ্যে ভাঙন ধরেছে, টিম ঠিক মতো কাজ করছে না, এটা হইতে পারে। ঠিক আছে, এগুলো নির্দিষ্ট কোনো সমাধান নেই, এগুলো কি করতে হবে, আবার প্রত্যেকটা পয়েন্ট খাতায় ধরে 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 লিখবেন। সবচেয়ে ভালো হয় এই যে বড় যে আর্ট পেপার গুলো আছে না, একটা আর্ট পেপার নিয়ে আসবেন, নিয়ে এসে ওইখানে ভাগ করবেন, আচ্ছা এই দিককার এই সমস্যা, ওই দিককার এই সমস্যা, এই দিককার এই সমস্যা, এই প্রবলেমটার কারণে এইটা কি হচ্ছে, এইটা বাড়ার কারণে এই জিনিসগুলো আবার বাড়ছে। এভাবে করে পুরো মাইন্ড ম্যাপটা রেডি করে ফেলবেন নিজের মতো করে। এবং এটার জন্য ওয়েট করবেন না যে আমার কাছে কোনো ফ্রেমওয়ার্ক নাই, কিছু নাই, না, লেখা শুরু করেন, লেখা শুরু করেন। সমস্যা পড়লেই প্রথম কাজ হচ্ছে যে বসে বসে লিখতে বসে যাবেন। ওই যে ডেস্টিনির লোকরা ছিল না, খাতা কলম না, কাগজে ধরে ধরে দিস্তার পর দিস্তা কাগজ লিখে লিখে দেখাইতো, এই আপনার ডান হাত এত আনলে এত, বাম হাত এত আনলে এত, ওই স্টাইলে লেখা শুরু করবেন। এটা পজিটিভ দিক, এই নেগেটিভ দিক, এই উচ্চ, এই কারণ, এই মাথায় যা আছে সব লিখে সাফা করে ফেলবেন, করে এবার এটা চোখের সামনে রাখবেন, রেখে লজিক্যাল থিঙ্কিং করা শুরু করবেন। সমস্যার আরেক ধরনের ভাগ আছে, লিনিয়ার ভার্সেস কমপ্লেক্স প্রবলেম। লিনিয়ার প্রবলেম, একজন আপনার বকা দিচ্ছে, কেন? আপনার উপরে সে জেলাস। একজন আপনার নামে হচ্ছে যে, আপনার পিছনে হচ্ছে যে কটু কথা বলে বেড়াচ্ছে, কেন? সে আপনার উপরে জেলাস। এরকম বিভিন্ন ধরনের লিনিয়ার প্রবলেমের মূল বৈশিষ্ট্য হচ্ছে সরল কারণ এবং ফলাফল, এগুলোকে ছোট ছোট ধাপে ভেঙে ফেলা যায়, প্রেডিক্টেবল আউটকাম, এই করছে এই হইতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে লিনিয়ার প্রবলেম। আর কমপ্লেক্স প্রবলেম কি? এই একটা প্রবলেমের সাথে একাধিক স্টেক হোল্ডার কানেক্টেড, বিভিন্ন পার্টি কানেক্টেড। এটা হচ্ছে যে প্রতিনিয়ত হচ্ছে যে পরিবর্তন হচ্ছে, ঝামেলা এক এক দিক থেকে এক ধরনের উৎস উঠতেছে, এটা ঝামেলা চেঞ্জ হয়ে যাচ্ছে। এর মধ্যে ফিডব্যাক লুপ আছে, সবার ফিডব্যাক আপনি পাচ্ছেন না। ঠিক আছে, এবং ইন্টার কানেক্টেড সিস্টেম আছে, একটার সাথে আরেকটা কানেক্টেড। এই দিক হাই হইলে ওইটার কারণে হচ্ছে যে আরো 5টা জিনিস হাই হয়ে যাচ্ছে, ওইটার কারণে আরো 10টা জিনিস হাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা ফল করলে ওইটার কারণে আরো 2টা ফল করতেছে, সেই কারণে আরো 3টা ফল করতেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে যে কমপ্লেক্স প্রবলেম। তো সেম ঘটনা
আপনাকে এগুলোর কি করতে হবে, এগুলোর সলিউশন একটাই, এগুলোকে লিখে ফেলতে হবে এবং এগুলোকে ধরে ধরে যত ভাবে ভাঙা যায় ছোট ছোট পার্টে ভাগবেন। এই ক্ষেত্রে ইটিং দ্য এলিফেন্টস থিওরি ব্যবহার করবেন। ইটিং দ্য এলিফেন্টস থিওরি কি? খুব সিম্পল কথা, একটা হাতি ধরেন হচ্ছে যে আপনি জবাই দিলেন, অথবা সামনে কোরবানি আসতেছে, একটা গরু জবাই দিলেন। একটা গরু কি একজনের পক্ষে এক বসায় খেয়ে ফেলা সম্ভব? না। আমরা গরু জবাই দিয়ে কি হচ্ছে যে পুরোটা ধরে হচ্ছে যে পাতিলে চড়াই দেই বা পোড়ানো শুরু করে দেই? না, আমরা গরুটাকে কি করি, পিস বাই পিস ভাঙি। প্রথমে বড় বড় পিস গুলো, পা আলাদা করি, 4টা পা আলাদা করি, বুকের মাংস আলাদা করি, এটা আলাদা করি, এটা আলাদা করি, তারপর আলাদা করে পিস বাই পিস কাটতে 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 ছোট ছোট পিসে নিয়ে আসি, দেন এটাকে রান্না করে একটু একটু করে খাই। এই স্টাইলে এই কোরবানির গরু জবাই দেওয়া থেকে শুরু করে খাওয়া পর্যন্ত এই যে ধাপগুলো, এই স্টাইলে আপনি প্রবলেমটাকে ভাঙবেন। ভেঙে কি করবেন, পুরো প্রবলেমটাকে আগে আইডেন্টিফাই করবেন, লিখে ফেলবেন। লিখে এবার এই প্রবলেমে ভেঙে ভেঙে বিভিন্ন অংশগুলোকে গোল 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 করে আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করে প্রত্যেকটা পোর্শন ধরে এট এ টাইম একটা পোর্শন ধরবেন, ধরে ওইটা নিয়ে চিন্তা করবেন, ওইটা যে এইটা নিয়ে কি করা যায়, কি করলে এই প্রবলেমটা সলভ হয়, এটা যদি সলভ হয় তাহলে এটার সাথে কোন কোন জায়গায় ইফেক্ট পড়ে, ওগুলো আবার কিভাবে সলভ করা যায়। এটাকে যত ছোট 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 পার্টে ভেঙে ফেলতে পারবেন, এটা তত ইজি হয়ে আসবে। ঠিক আছে, আমরা 3 নম্বর টপিকে এখন চলে যাব, মেন্টাল মডেল ফর ইনস্ট্যান্ট ক্লারিটি। কারণ জটিল সমস্যায় যখন আপনি পড়বেন, আপনার ওই যে চোখে সর্ষে ফুল দেখি বলে একটি টার্ম আছে না, চোখে সর্ষে ফুল দেখা বাগধারা পড়েছেন না, তখন মস্তিষ্ক ঘোলা হয়ে যায়, চিন্তা আচ্ছন্ন হয়ে যায়, কি করব ঠিক নির্দেশনা খুঁজে পাওয়া যায় না। এরকম সময় মাথা ঠান্ডা রেখে ক্লিয়ার ভিশন দেখার জন্য, ক্লারিটি আনার জন্য আপনার হচ্ছে যে 3টা উপায়। ফার্স্ট, ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং, এটা মূলত ইলন মার্কস এটাকে ব্যবহার করে। কি এটা? সাধারণভাবে মানুষ সমস্যার সমাধান করে অ্যানালজি দিয়ে। এই ধরনের সমস্যায় পড়ে অমুক এটা করছে তাহলে আমিও এটা করব, ঠিক আছে। কিন্তু ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং বলে যে কোনো সমস্যাকে গুঁড়া করে ভেঙে একবারে পাউডারের মতো গুঁড়া গুঁড়া করে ফেলবেন, একটু আগে যেটা বলতেছিলাম। তারপর এটাকে আবার নতুন করে সাজাবেন। এটা 3টা ধাপ আছে। 1 নম্বর ধাপ হচ্ছে যে প্রেজেন্ট বিলিভ বা অ্যাজাম্পশন আলাদা করে ফেলে। এই যে অমুক এইটা করছে, বা যে কোনো সমস্যায় পড়লে ফার্স্ট থিঙ্কিং যেটা আসে, আচ্ছা এইটা করলেই তো সমস্যাটা সলভ হয়ে যায়। ব্রেইন যে শর্টকাট জিনিসটা আপনার সামনে প্রেজেন্ট করেছে, এগুলোকে আলাদা করে লিখে ফেলেন। দেন এটা রুট কজ অ্যানালাইসিস করেন, সমস্যার গোড়াটা কোন জায়গায়, সমস্যার গোড়াটা কোন জায়গায়। দেখবেন যে আপনার পার্টনার বা আপনার হচ্ছে যে বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড কোথায় আপনার সাথে ক্যাস 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 করতেছে, কোথায় হচ্ছে যে গ্যাঞ্জাম করতেছে। ওই যে সে আপনার সাথে ঝগড়া করতেছে, গ্যাঞ্জাম করতেছে, যে কোনো একটা ছোট্ট ইস্যুকে টিস্যুকে ইস্যু বানিয়ে হচ্ছে যে আপনার সাথে গ্যাঞ্জাম করতেছে, ওইটা কজ না, ওর বাহাইন্ডে আরো 5টা কজ আছে, ওই 5টা কজের বাহাইন্ডে একটা মেজর কজ আছে। এইটাকে খুঁজে আলাদা করেন। মৌলিক সত্যগুলোকে 2 নম্বর, একদম মৌলিক সত্যগুলোকে খুঁজে বের করা, হোয়াট মাস্ট বি ট্রু, আসলে কি ঘটছে, এবং সেইখান থেকে বটম আপ, মানে একদম গোড়া থেকে উপরের দিকে উঠে। আমরা আগে তো উপরের লেয়ারটা দেখি, তারপর ধীরে ধীরে এই যে এতক্ষণ ভাঙতে ভাঙতে গোড়াতে আসলাম, এবার গোড়া থেকে হচ্ছে যে উপরের দিকে উঠা শুরু করি, গোড়া থেকে সলভ করতে করতে। ঠিক আছে, ধরেন ধরেন আপনি একটা জব করছেন, আপনি প্রমোশন পান নাই, আপনার কাছে মনে হচ্ছে যে আমি প্রমোশন পাই নাই কারণ আমার বস আমাকে পছন্দ করে না। এটা একটা অ্যাজাম্পশন। এইবার ফার্স্ট প্রিন্সিপাল অ্যাপ্রোচে আপনার হচ্ছে যে কাজ কি, প্রথম হচ্ছে যে মৌলিক সত্যটা খুঁজে বের করা, যে কোম্পানি আসলে কাদেরকে প্রমোশন দিয়েছে, কেন দিয়েছে, তাদের পারফরমেন্স ম্যাট্রিক্স গুলো কি, আপনার সহকর্মীরা যারা প্রমোশন পেয়েছে তারা পেয়েছে, আপনি কেন পেলেন না, তাদের সাথে আপনার ডিফারেন্সিয়েশনটা কোন জায়গায়, আপনি কিভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারেন যাতে করে তাদের থেকেও বেশি আপনি হচ্ছে যে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। এইভাবে ফার্স্ট প্রিন্সিপাল অ্যাপ্রোচে আপনি একটা সমস্যার উপর থেকে আপনার অনুভূতি, আবেগের পর্দাটাকে সরিয়ে
লজিক্যাল অ্যাপ্রোচে সেটাকে ভেঙে ভেঙে গুঁড়া করে একদম রুট কজটা খুঁজে বের করে সেইটার উপর বেস করে আপনি পুরো সমস্যার সমাধানটাকে সাজানো, এটাকে ফার্স্ট প্রিন্সিপাল অ্যাপ্রোচ বলে। সেকেন্ড যে টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইনভার্সন টেকনিক। ঠিক আছে, ইনভার্সন টেকনিক, এই ইনভার্সন টেকনিকটা মূলত হচ্ছে যে চার্লি মাঙ্গার উনি এটাকে ব্যবহার করতেন। এটা কি, ইনস্টেড অফ আস্কিং হাউ ডু আই সাকসেস, আস্ক হাউ ডু আই ফেল, আস্ক হোয়াট কুড গ্যারান্টি ডিজাস্টার, হোয়াট শুড আই অ্যাভয়েড এট অল কস্ট। এই যে চার্লি মাঙ্গার, এই ভদ্রলোককে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে বড় বড় কোম্পানিগুলো হায়ার করে শুধুমাত্র এইটা জানার জন্য যে তারা ঠিক কি কি কারণে তাদের কোম্পানি ফেল করতে পারে। উনি এইটাকে ইনভার্সন টেকনিক হিসেবে হচ্ছে যে নাম দিয়েছেন, এবং এই ইনভার্সন টেকনিক বা রিভার্স মেকানিজম এইটাকে উনি ওয়ার্ল্ড ওয়াইড পপুলার করেছেন। যে ধরেন সামনে আপনার পরীক্ষা, আপনি চান পরীক্ষায় ফার্স্ট হইতে, যে কোনো কিছু, যে কোনো কম্পিটিশনে আপনি ফার্স্ট হইতে চান, আপনি আগে খুঁজে বের করবেন এক্সাক্ট কি কি করলে আমি এই পরীক্ষায় ফেল করব, এক্সাক্ট কি কি করলে। যেমন আপনি যদি ঠিক মতো পড়াশোনা না করেন, এটা নিয়ে ঠিক মতো রেগুলার বেসিসে হচ্ছে যে সময় না দেন, আপনি যদি এটা রাইট ওয়ে গুলো খুঁজে বের না করেন, এটা প্রপার নোট গুলো খুঁজে না বের করেন, এটার জন্য প্রপার কোচিং না নেন, তাহলে আপনি পরীক্ষায় অবশ্যই ফেল করবেন। এটা হচ্ছে যে ফার্স্ট, হাউ ডু আই ফেল। এবার সেকেন্ড হচ্ছে যে হোয়াট উড গ্যারান্টি ডিজাস্টার, একবার গ্যারান্টির সাথে ফেল করবেন কিভাবে। পড়াশোনা বাদ দিয়ে হচ্ছে যে আড্ডা মেরে ঘুরে বেড়াবেন, গেম খেলবেন, প্রেম করবেন, বা গার্লফ্রেন্ডের সাথে হচ্ছে বা বয়ফ্রেন্ডের সাথে রাগারাগি করে আবেগে অস্থির হয়ে দিনের পর দিন হচ্ছে দরজা জানলা বন্ধ করে সাক্কা গান শুনবেন, ঘুরে ঘুরে বেড়াবেন, পরীক্ষার কথা ভুলেই যাবেন, তাহলে আপনি গ্যারান্টি ডিজাস্টার, তাই না? ওকে, দেন থার্ড কোয়েশ্চেন ইজ হোয়াট শুড আই অ্যাভয়েড এট অল কস্ট। দুনিয়া যত যেভাবে উল্টায় যাক না কেন, আমি এইটাকে হচ্ছে যে কিভাবে এইটা থেকে হচ্ছে যে নিজেকে বিরত রাখবো। কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের ব্রেন রিস্ক আর ফেইলিয়ার এই দুইটাকে অনেক ভালোভাবে চিনতে পারে। এই মডেলটা আসলে যে বেস রুলটার উপর বেস করে কাজ করে সেটা হচ্ছে অ্যাভয়েড স্টুপিডিটি, মানে বোকামি পরিত্যাগ করা। ঠিক আছে, ধরেন ওই যে একটু আগে প্রমোশনের কথা বলছিলাম, প্রমোশন না পাওয়ার ক্ষেত্রে আপনি যদি নিজেকে বলেন আমি কি কি করলে নিশ্চিত প্রমোশন পাবো না, অফিসে প্রেজেন্স যদি ঠিক মতো না থাকে, আপনি কাজ যদি ঠিক মতো না করেন, কাজ করলেও সেইটাকে যদি হচ্ছে যে রিপোর্টিং ঠিক মতো না করেন, কাজের ফিডব্যাক যদি না দেন, গুরুত্বপূর্ণ প্রজেক্ট গুলোতে যদি অ্যাক্টিভ না থাকেন, ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে এই কাজগুলো কোনোভাবেই করা যাবে না। এবং দেন আপনি করেন যে এই কাজগুলো অ্যাভয়েড করার জন্য জান প্রাণ দিয়ে আপনার কি কি করা দরকার সেই কাজগুলো করেন। দেন 3 নম্বর যে হচ্ছে যে ফর্মুলাটার কথা বলবো সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার থিঙ্কিং। এটা ইউজ বাই রাইট ডায়লগ অ্যান্ড আদার টপ ইনভেস্টর। দুনিয়ার যত বড় বড় ইনভেস্টররা আছেন তারা এই ফর্মুলায় কাজ করেন অধিকাংশই। সেকেন্ড অর্ডার থিঙ্কিং এটা কি, সাধারণত প্রথম ধাপের ফলাফল আমরা নিয়ে ভাবি যে এক্স করলাম এই জন্য ওয়াই আউটপুট আসবে, কিন্তু সেকেন্ড অর্ডার থিঙ্কিং বলে ওয়াই এর পর কি হবে, ওয়াই এর পরের ফলাফলটা কি হবে, এটা রিপাল ইফেক্ট কোথায় গিয়ে ঠেকবে। ঠিক আছে, ধরুন কথা এই যে প্রমোশনের উদাহরণে আসি, যে প্রমোশন না পাওয়ার পর আপনি ভাবলেন যে চাকরি ছেড়ে দেবো, এটা হচ্ছে যে ফার্স্ট অর্ডার সলিউশন। কিন্তু সেকেন্ড অর্ডার থিঙ্কিংটা হচ্ছে চাকরি ছাড়ে দেওয়ার পর আমার কি হবে, আমি কি চাকরি ছেড়ে দিলে সহজে আরেকটা কোম্পানিতে জয়েন করতে পারবো, নতুন জায়গায় যে জয়েন করবো সেখানে পুরানো জায়গার শিক্ষা আমি ঠিক মতো নিয়ে যাচ্ছি, আমি যদি নিজেকে ট্রেন করে আগের জায়গায় এই রানিং জবে হচ্ছে যে আমি যদি আরো বেটার পজিশনে যাইতে পারি সেটা ভালো হবে, না চাকরি ছেড়ে দিয়ে নতুন পজিশনে যাওয়াটা ভালো হবে। মানে ফার্স্ট অর্ডার থিঙ্কিং যেটা করে প্রবলেমটাকে সলভ করে, বাট সেকেন্ড অর্ডার থিঙ্কিংটাকে আপনার সামনে নতুন বাস্তবতা তুলে এনে দেয়। অতএব প্রত্যেকটা ঘটনার পরবর্তী ঘটনা, তার পরবর্তী ঘটনা, তার পরবর্তী ঘটনা, এগুলোকে নিয়ে চিন্তা করা শিখতে হবে। ঠিক আছে, এগুলোকে নিয়ে চিন্তা করা শিখতে হবে। এইটা নিয়ে চিন্তা করা শেখার সবচেয়ে বড়
জায়গাটা হচ্ছে যে দাবা খেলা। দাবারুরা কি করে, একটা চাল দিচ্ছে, তারপর প্রতিপক্ষ কি চাল দিতে পারে, সেই চালের এগেনস্টে আপনার কি চাল হইতে পারে, ওই চালের এগেনস্টে প্রতিপক্ষ আরো কয়টা সম্ভাব্য চাল দিতে পারে। এই জিনিসগুলো নিয়ে আপনি যখন চিন্তা করতে শুরু করবেন, তখন হচ্ছে সেকেন্ড অর্ডার থিঙ্কিং আপনার লাইফে ইমপ্লিমেন্ট হবে। তো আমি যদি এই টপিকের সারসংক্ষেপ নিয়ে কথা বলি, ফার্স্ট প্রিন্সিপাল এটা আপনাকে হেল্প করবে বড় সমস্যার গভীরে যেতে, বা সমস্যা গভীরে যাওয়ার জন্য হেল্প করবে। ইনভার্সন অ্যাপ্রোচ আপনাকে হচ্ছে যে রিস্ক অ্যাভার্স ডিসিশন মেকার বানাবে, নিজেকে সেলফ অডিট করতে, নিজের ভুল ধরতে এবং নিজেকে হচ্ছে যে শুধরে নিতে হেল্প করবে। সেকেন্ড অর্ডার থিঙ্কিং এটা আপনাকে স্ট্র্যাটেজিক লিডার বানাবে, আপনার লং টার্ম রিপল ইফেক্ট গুলো বুঝতে শিখবেন এবং অন্যদের থেকে অনেক অনেক ধাপ এগিয়ে থাকবেন। এই তিনটা জিনিস আপনি যদি আজকে থেকে প্র্যাকটিস করা শুরু করেন, তাহলে অনায়াসে অনায়াসে আপনি আপনার অসংখ্য প্রবলেম খুব সহজেই কিন্তু হচ্ছে যে সলভ করে নিতে পারবেন। এখন আমি হচ্ছে যে 5 ট্রাক প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিং ফ্রেমওয়ার্ক আপনাদের সাথে শেয়ার করব। তার আগে 3 থেকে 4 মিনিট আমরা আবার সময় নিব, আবার চোখ বন্ধ করব, এতক্ষণ যা শুনলাম সেগুলোকে একটু নিজের মাথার মধ্যে, মনের মধ্যে আমাদের প্রবলেমের সাথে রিলেট করে আমরা একটু হিসাব করব, একটু চিন্তা করব। ধন্যবাদ। ওকে, এখন হচ্ছে যে এতক্ষণ অনেক কথা বললাম, এখন হচ্ছে যে ফ্রেমওয়ার্ক শেয়ার করব, দ্য 5 স্টেপ টেকনিক্যাল প্রবলেম সলভিং ফ্রেমওয়ার্ক। সিদ্ধান্ত না, প্রসেসেই আসলে প্রবলেম সলভ হয়। ঠিক আছে, সিদ্ধান্ত আসে প্রসেসের রেজাল্ট হিসেবে। চার্লস ক্যাটারিং এর একটা উক্তি আছে, প্রবলেম ওয়েল ডিফাইন্ড ইজ আ প্রবলেম হাফ সলভ। সমস্যাকে ঠিক মতো যদি আপনি ডিফাইন করতে পারেন, সমস্যার অর্ধেক সমাধান অলরেডি হয়ে গেছে। বেশিরভাগ মানুষই আমরা সমস্যার মুখোমুখি হয়ে আমরা প্রথম যে অ্যাটেম্পটা নেই, সেটা হচ্ছে সমস্যাটাকে চিহ্নিত না করে সমাধানের জন্য পাগল হয়ে যায়। ফাইভ স্টেপ ফ্রেমওয়ার্ক এর মূল যে সূত্রটা, সেটা হচ্ছে যে ডোন্ট সলভ ফাস্ট, সলভ রাইট। আপনার দ্রুত সমস্যার সমাধানের দরকার নেই, সমস্যার সঠিক সমাধানটা প্রয়োজন। তো এই যে 5 স্টেপ প্রবলেম সলভিং এর ফার্স্ট স্টেপটা হচ্ছে প্রবলেম আইসোলেশন, দেন ইমোশনাল নিউট্রালাইজেশন, থার্ড অ্যাজাম্পশন টেস্টিং, ফোর্থ রুট কজ ম্যাপিং,
বাই স্ট্র্যাটেজিক অপিনিয়ন জেনারেশন। আমি প্রত্যেকটা একটু ছোট ছোট করে ব্যাখ্যা করি, জিনিসটা বুঝে যাবে। নাম্বার ওয়ান, প্রবলেম আইসোলেশন মানে হচ্ছে সমস্যাটাকে আলাদা করে ফেলো, সমস্যা নয় এমন বিষয় থেকে। ধরেন একজন আপনাকে খুব কড়া করে গালি দিয়েছে, কিন্তু আপনার মাথায় বাড়ি মারে নাই, তাহলে গালি খাওয়ার পরে সে মাথায় বাড়িও মারতে পারতো, এই ধারণা থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। সে গালি দিয়েছে, এইটা সমস্যা, কেন গালি দিল সেটাকে খুঁজে বের করার জন্য সে গালি দিয়েছে, এই জায়গাটাকে আলাদা করে ফেলুন অন্যান্য সবকিছুকে সরিয়ে দিয়ে। কেন এই জিনিসটা গুরুত্বপূর্ণ? আমাদের চারপাশে থাকা ইমোশন, ঘটনা প্রবাহ, অভিযোগ, অতির ভুলগুলোর জন্য সবকিছু নিয়ে আমরা সবকিছু মিলে একটা জটলা পাকায় ফেলাই, কিন্তু প্রতিটি জটিল সমস্যার কেন্দ্রে থাকে একটা ট্রিগার পয়েন্ট, একটা সিঙ্গেল ট্রিগার পয়েন্ট। এই ট্রিগার পয়েন্টটাকে যদি আইসোলেট করে খুঁজে বের করে আলাদা করে নিয়ে আসতে না পারেন, তাহলে এই সমস্যার সমাধান খুব ঝামেলার। কি করবেন? লিখে ফেলুন আসলে কোন সমস্যা কি কি, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা শুরু কোথায়, এটা শুরু কোথা থেকে হয়েছে, যেখান থেকে শুরু হয়েছে সেইটাকে আইডেন্টিফাই করুন, তারপরে খুঁজে বের করুন বাকিগুলো আসলে আলাদা আলাদা ট্রিগার পয়েন্ট না, ওই এক ট্রিগার পয়েন্টের রিয়াকশন। মানে বাকি যা ঘটছে এগুলো কি আসলে রেজাল্ট না হচ্ছে রিজন। ঠিক আছে, কথার কথা, ধরেন আপনার টিম কোন একটা ডেডলাইন মিস করেছে, আপনি বলতেছেন টিমের কাজে মনোযোগ দেয়, এই টিম দুর্বল, কাজ পারে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু খুঁজে দেখা গেল যে রিয়েল প্রবলেমটা হচ্ছে যে আসলে তাদেরকে যে ব্রিফটা দেওয়া হয়েছে, ওয়ার্ক ব্রিফটা দেওয়া হয়েছে, সেইটা হচ্ছে যে উইক ছিল, সেখানে তাদের কোনো ক্লিয়ারেন্স ছিল না, তাদের সুস্পষ্ট দিক নির্দেশনা ছিল না। তাহলে ওইটারই কিন্তু কম্বাইন্ড রিয়াকশন হচ্ছে যে বাদ বাকি বিষয়গুলো, কাজে ডিলে হয়েছে, কাজ ডেডলাইন মিস করেছে, কাজের কোয়ালিটি ফল করেছে, টোটালটা হচ্ছে এর কম্বাইন্ড রিয়াকশন বা আফটার ইফেক্ট। ঠিক আছে, স্টেপ 2, ইমোশনাল নিউট্রালাইজেশন। সমস্যা থেকে আপনার ইমোশনটাকে বের করে ফেলেন, প্রবলেম থেকে ইমোশনটাকে টেনে ধরে ডিটাচ করে ফেলেন। এটা সবচেয়ে টাফ কাজ, কিন্তু এই কাজটা করলে আপনার প্রবলেম সলভিং এর প্রতি আপনি অনেক গুণ এগিয়ে যাবেন। ঠিক আছে, রাগ, হতাশা, ক্ষোভ, অপমান, ঘৃণা, ভয়, এগুলো কি করে? এগুলো আমাদের চিন্তাটাকে ঘোলাটে করে দেয়, অ্যামিগডালাটা হাইজ্যাক করে হচ্ছে যে আমাদের ভুল দিকে ঠেলে দেয়। ঠিক আছে, তো আপনি কি করবেন? নিজেকে জিজ্ঞেস করুন, আমার যে আবেগ আছে, যে অনুভূতি আছে, সেটা কি সমস্যা থেকে আসছে না সমস্যার ব্যাখ্যা থেকে আসছে? এইটা কি হচ্ছে যে ইফেক্ট না আফটার ইফেক্ট? এটা কি কোর রিজন নাকি হচ্ছে যে এটা হচ্ছে রিপল ইফেক্ট? ঠিক আছে, লম্বা করে একটা শ্বাস নেন, দরকার হলে ওই সমস্যা থেকে কিছুক্ষণের জন্য সবকিছু ভুলে যান। যদি মিউজিক লাভার হন, কানে হেডফোনটা লাগায় মন ভরে গান শুনুন 10টা মিনিট, কিছুক্ষণের জন্য ওই সমস্যা থেকে বের হয়ে আসুন। প্রয়োজনে ঘুমায় পড়ুন, একটা রাত সময় দিন, 1 ঘন্টা সময় দিন, 10টা মিনিট সময় দিন, ডিপ ব্রেথ নিন, আপনার বডি মাইন্ড রিল্যাক্স হয়ে যাবে। তারপর আপনার সমস্যা নিয়ে অবজেক্টিভ থিঙ্কিং করার চেষ্টা করুন। অ্যাজাম্পশন টেস্টিং, 3 নম্বর পয়েন্ট, অ্যাজাম্পশন টেস্টিং। আপনি যা ধরে নিচ্ছেন সেটা আসলে সত্যি তো? আপনি ধরেই নিচ্ছেন যে ও আর আমাকে ভালোবাসে না, এই জন্য আমাকে সময় দেয় না। অথবা আপনি ধরেই নিচ্ছেন সে বোধহয় অন্য কারোর সাথে প্রেম করছে, এই জন্য আমাদের দেখলেই তার মেজাজ খারাপ হয়ে যায়। এটা আসলে কতটুকু সত্যি? টেস্ট করে দেখুন। হইতে পারে সে আসলে আপনাকে সময় দিতে পারতেছে না, কারণ অনেকগুলো ইমার্জেন্সি ইস্যু নিয়ে সে প্রচন্ড পরিমাণে বিজি। অথবা সে আপনাকে দেখলেই তার মেজাজ খারাপ হয়ে যায়, কারণ আপনাকে দেখলেই তার মনে হয়ে যায়, পড়ে যায় সে আপনি তাকে একটা কথা দিয়েছিলেন, ওই কথাটা আপনি রাখেন নাই। ঠিক আছে, এই জন্য আপনি কি করবেন? নিজেকে প্রশ্ন করবেন, আমি এটা কিভাবে জানি? এর পক্ষে আমার কাছে কি কি প্রমাণ আছে? আমি যদি এটা ভুল হয় তাহলে সত্যিটা আসলে কি? স্টেপ 4, রুট কজ ম্যাপিং। রুট কজটাকে খুঁজে বের করুন। এটার জন্য হচ্ছে যে 2টা টুলস আমি আপনাদের সাথে শেয়ার করছি। নাম্বার 1,
ফিশবোন ডায়াগ্রাম বলে এটাকে, ফিশবোন ডায়াগ্রাম। এটা জাপানিজ টেকনিক, ইশিকাওয়াবো। জাপানিজ টেকনিকটা, এই টেকনিকটার নাম ইশিকাওয়া। মানে সমস্যাটাকে ভাগ করে ফেলুন, পিপল, প্রসেস, টুলস, কমিউনিকেশন, এনভায়রনমেন্ট, বিভিন্ন দিক থেকে এটাকে অ্যানালাইসিস করুন। কোন কোন মানুষগুলো এই ঝামেলাটার উপরা, কোন কোন মানুষগুলোর জন্য এই ঝামেলাটা হচ্ছে, ঠিক কোন প্রসেসে এই ঝামেলাটা হচ্ছে, তারা কি কি অ্যাকশন নিচ্ছে, কি কি টুলস ব্যবহার করছে, তারা কিভাবে কমিউনিকেট করছে, এটা কোন এনভায়রনমেন্টে ঘটেছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা জিনিসকে কেন 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 প্রশ্ন করতে থাকুন। আর তাহরিম আলম প্লিজ একটু মিউট করবেন, তাহরিম আলম প্লিজ একটু মিউট করবেন। ঠিক। বারবার কেন, ওয়াই 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 ওয়াই, মানে অ্যাটলিস্ট প্রত্যেকটা ইস্যুরে 5 বার করে জিজ্ঞেস করুন কেন। মানে ইস্যুরে জিজ্ঞেস করবেন মানে কি, নিজের মনে মনে চিন্তা করুন কেন এটা হইলো, কেন হইল, আচ্ছা এটা এই কারণে হয়েছে, এই কারণটা কেন তৈরি হইলো। এরকম মিনিমাম প্রত্যেকটা ইস্যুতে 5 বার করে প্রশ্ন করে এটার মূল জায়গায় পৌঁছানোর চেষ্টা করুন, ঠিক আছে। ধরুন কোনো একটা টাইমলাইন এক্সিকিউশনে আপনি ফেল করেছেন বা আপনার টিম ফেল করেছে, ঠিক আছে, এর রেজাল্ট হচ্ছে যে বস ধুমায় ঝাড়ছে, ঠিক আছে। তাহলে প্রথম প্রবলেম কি, ইনিশিয়াল প্রবলেম, এক্সিকিউশন ডিলে, ডিলে হয়েছে। এটা ফার্স্ট রিয়াকশন কি, অমুকে এই কাজটা দিতে দেরি করছে অথবা ওই দোষী। এইবার এটার কেন প্রশ্ন করুন, কেন দেরি হয়েছে খুঁজে বের করার চেষ্টা করুন। কারণ ফাইনাল ডিজাইনটা মানে ফাইনাল কাজটা সময় মতো আসে না, এই কাজটা কার ছিল, অমুকের ছিল, সে কেন দেরি করছে, তার হাতে আরো 5টা কাজ ছিল, কেন তারে আরো 5টা কাজ দেওয়া হইলো। কারণ তার 5 জন হচ্ছে যে তাদের 5 দিক থেকে কাজ দিছে, তাদের মধ্যে কোনো সময় নাই, সমন্বয় নাই। কেন সমন্বয় নাই, কারণ এখানে প্রপার একজন প্রজেক্ট ম্যানেজার নাই। কেন প্রজেক্ট ম্যানেজার নাই, কারণ হঠাৎ করে এত বেশি কাজ চলে আসবে আমরা বুঝি নাই। কেন বুঝি নাই, কারণ আমাদের প্ল্যানিং এর ঘাটতি ছিল। এইভাবে কেন 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 করতে করতে যতক্ষণ না পর্যন্ত এক্সাক্ট গোড়ায় পৌঁছায় টোটাল সিনারিওটা ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কেন 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 করতে থাকবেন। এইবার স্ট্র্যাটেজিক অপিনিয়ন জেনারেশনের জায়গায় আসুন। স্ট্র্যাটেজিক অপিনিয়ন জেনারেশনের জন্য 2টা টুলস, একটা হচ্ছে SWOT অ্যানালাইসিস, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেট। এই SWOT অ্যানালাইসিস করবেন এবং রিস্ক ম্যাট্রিক্স তৈরি করবেন, ঠিক আছে। প্রত্যেকটা সমাধান, আপনি অনেকগুলো সমাধান পাইছেন, 4-5টা সম্ভাব্য সমাধান আসছে আপনার কাছে, ঠিক আছে। আপনি কি করেন, 4টা ভাগে ভাগ করে ফেলেন একটা কাগজকে। নিচের দিকে হচ্ছে যে একদিকে রাখেন রিস্ক, আরেকদিকে রাখেন রিওয়ার্ড। একদিকে রাখেন রিস্ক, একদিকে রাখেন রিওয়ার্ড। তাহলে নিচের দিকে হচ্ছে লো রিস্ক লো রিওয়ার্ড, হাই রিস্ক লো রিওয়ার্ড, হাই রিস্ক হাই রিওয়ার্ড, লো রিস্ক হাই রিওয়ার্ড। এইবার আপনি সব সময় হাই রিস্ক হাই রিওয়ার্ড কে প্ল্যান বি তে রাখুন, লো রিস্ক হাই রিওয়ার্ড কে প্ল্যান এ তে রাখুন, রাইট। তো এইভাবে করে ধরে 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 আমি যদি একদম 5টা স্টেপের সারসংক্ষেপ বলি, নাম্বার 1 প্রবলেম আইসোলেশন, মূল সমস্যা থেকে আলাদা করুন, ট্রিগারটাকে খুঁজে বের করুন। নাম্বার 2 ইমোশনাল নিউট্রালাইজেশন, সমস্যা থেকে আবেগকে সরিয়ে নিয়ে আসেন, লজিক্যাল ব্রেনটাকে অ্যাক্টিভ করেন। নাম্বার 3 অ্যাজাম্পশন টেস্টিং, যা ভাবছেন সেটা কি আসলেই সত্যি, সত্যি না হলে আসল সত্যিটা কি সেটাকে খুঁজে বের করুন। রুট কজ ম্যাপিং, মূল কারণটা খুঁজে বের করুন, কেন 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 করতে করতে কারণের গোড়ায় পৌঁছান। নাম্বার 5 স্ট্র্যাটেজিক অপিনিয়ন জেনারেশন, সিদ্ধান্ত নিবেন সবসময় স্ট্র্যাটেজিক ওয়েতে, তাহলেই আপনি প্রবলেম সলভিং এর ধীরে ধীরে একজন এক্সপার্ট হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। আমরা এতক্ষণ ধরে হচ্ছে যে প্রবলেম সলভিং এর ফ্রেমওয়ার্ক গুলো শেয়ার করছিলাম এবং এই ফ্রেমওয়ার্ক গুলোতে আমরা দেখলাম যে আমরা কিভাবে প্রবলেম গুলোকে সলভ করতে পারি। এখন আমরা দেখব সমাধানের পথে আমাদের কি কি বাধা আছে। কগনিটিভ ট্র্যাপ, কগনিটিভ
আমরা যা চিন্তা করছি আমাদের অতীত অভিজ্ঞতার আলোকে বা আমাদের অনুভূতি আবেগের আলোকে আমরা যা চিন্তা করছি সেটার পিছনেই আমরা পড়ে থাকি। আমরা যা চিন্তা করছি সেটার পিছনেই আমরা পড়ে থাকি। এটা হচ্ছে যে কনফার্মেশন বায়াস। সাঙ্ক কস্ট ফ্যালাসি। সাঙ্ক মানে ডুবে যাওয়া। ডুবে যাওয়া খরচের উপরে আমরা হচ্ছে যে অটল হয়ে বসে থাকি। সাঙ্ক কস্ট ফ্যালাসি বলে এটাকে। সাঙ্ক কস্ট ফ্যালাসি কি? ধরেন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি বুফে খেতে যাবেন, তাহলে বুফে খেতে যাওয়ার গিয়ে আপনি দেখলেন যে হচ্ছে যে বুফের বিল হচ্ছে যে 1500 টাকা, সে ধরে নিলাম, তাহলে আপনি 1500 টাকা দিচ্ছেন। এরপর ঢুকে খুব তৃপ্তি সহকারে খেলেন, খেয়ে খুব তৃপ্তি, পেট ভরে গেছে, কিন্তু মন ভরে না। কেন? 1500 টাকা দিছি, এই টাকা উসুল করা লাগবে না? এই 1500 টাকা উসুল করার জন্য আপনি এখন নিজের পেটের বিরুদ্ধে গিয়ে, শরীরের বিরুদ্ধে গিয়ে একের পর এক খাওয়া শুরু করলেন, এইটা ওইটা ওইটা ওইটা। কেন 1500 টাকা উসুল করতে হবে? খেয়ে দিয়ে পেট এমন ভাবে খারাপ হলো যে পরের দিন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের 1000 টাকা ফি দিলেন, ডাক্তার ওষুধ দিল এক গাদা, সেগুলো কিনলেন আরো 1000 টাকা দিয়ে, এবং 3-4টা টেস্ট দিল, সেই 3-4টা টেস্ট করাতে আরো হচ্ছে যে 2000 টাকা বা 3000 টাকা খরচ হলো। 5000 টাকা তো জায়গায় নাই। আর এর মধ্যে যে 4-5 দিন আপনার যে ভোগান্তি, কষ্ট, বদনা প্যারেড, বাথরুমে যাওয়া আসা, এই করতে করতে হচ্ছে যে আপনার শরীর যে ভেঙে পড়লো, এটা তো অমূল্য, এটা তো টাকা দিয়ে হিসাব করতে পারবেন না। তো সাঙ্ক কস্ট ফ্যালাসির অর্থ হচ্ছে যে আমরা একটা কিছু করে ফেলার পর সেইটাকে উসুল করার জন্য, সেই টাকার মায়ায় আমরা আরো অনেক বেশি হচ্ছে যে রিস্ক নিয়ে ফেলি, যে কারণে আমরা সলিউশন পর্যন্ত যাইতে পারি না। ইগো ডিপ্লয়েশন এন্ড অ্যানালাইসিস প্যারালাইসিস, এটা সলিউশনের একটা বড় ব্লকেজ। আমরা আমাদের নিজের ইগো থেকে বেরোতে পারি নত হব, কিন্তু বাস্তবতা হচ্ছে যে যুদ্ধে আপনার কখনো কখনো পিছে ফিটে আসতে হয়। তীর যত পিছনে টানবেন এটা তত দূরে যায়, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। এবং অ্যানালাইসিস প্যারালাইসিস, আমরা ইমোশনে বায়াসড হয়ে গিয়ে, আবেগে অন্ধ হয়ে গিয়ে রাইট অ্যানালাইসিসটা আমাদের চোখের সামনে থাকলেও আমরা সেটা দেখতে পাই না। অতএব আপনি যখন ইমোশন নিউট্রালাইজেশন করতে শিখবেন, নিজেকে ঠান্ডা করতে শিখবেন, ঠান্ডা মাথায় শান্ত মনে আপনি যখন চিন্তা করতে পারবেন, তখনই হচ্ছে যে আপনি এই অ্যানালাইসিস প্যারালাইসিস থেকে বের হয়ে আসতে পারবেন। ঠিক আছে? তো আমরা যদি হচ্ছে যে মূল বিষয়টাকে হচ্ছে যে সামারি করি, প্রথম কথা হচ্ছে যে কোনো সমস্যায় পড়লে, সেটা দুনিয়ার যে ধরনের সমস্যাই হোক না কেন, যে কোনো সমস্যায় পড়লে আপনার প্রথম কাজ হচ্ছে যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। দ্বিতীয় কাজ হচ্ছে যে এটার রুট কজ অ্যানালাইসিসটা করা। এবং তৃতীয় কাজ হচ্ছে যে সব ধরনের প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সঠিক সিদ্ধান্তটা, স্ট্র্যাটেজিক ডিসিশনটা বের করে সেই অনুযায়ী কাজ করে যাওয়া। আপনারা যদি এভাবে কাজ করতে পারেন, আমি বিশ্বাস করি আপনারা এটা নিয়ে অনেক দূর যেতে পারবেন। আর অনেকগুলো ফ্রেমওয়ার্ক, টুলস, টেকনিক্স ব্যবহার করেছি। এখানে অনেকগুলো নতুন নতুন শব্দ আপনারা হয়তোবা পাবেন। তো আমার মনে হয় এটা আমি ক্লাস নোটটা যদি আপনাদের সাথে শেয়ার করে দেই, আপনারা এটা আপনাদের জন্য হচ্ছে যে একটা রিটেন গাইডেন্স হিসেবে থেকে যাবে, যেটাতে আপনারা চোখ বুলাতে পারবেন। আমি চেষ্টা করব খুব দ্রুতই দীপু ভাইয়ের সাথে এটা শেয়ার করে দেওয়ার জন্য। আপনারা দীপু ভাইয়ের সাথে বা ইনস্টিটিউটের সাথে কথা বলে এটা হচ্ছে যে নিয়ে নেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নেই, ইনশাল্লাহ দেখা হবে। আর আমার ফেসবুক প্রোফাইল লিংকটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ফেসবুক প্রোফাইল লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দুটোই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যাতে করে পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রয়োজনে আপনারা কমিউনিকেট করতে চান সেটা করতে পারবেন। আমাকে একটু সময় দিন, আমি ফেসবুক প্রোফাইল লিংকটা এবং হচ্ছে যে এখানেই মেসেজে দিয়ে দিই। ধন্যবাদ ভাইয়া, চমৎকার একটি সেশন কন্ডাক্ট করার জন্য।
আপনারা যারা পার্টিসিপেন্ট হিসেবে ছিলেন আজকে এই সেশনটিতে, আমরা হচ্ছে সার্টিফিকেটের লিঙ্কটি এখনই শেয়ার করে দিব ভাইয়ার ডিটেইলস শেয়ার করার পর। সবাই ধাপে ধাপে পূরণ করবেন এবং নিজেদের সার্টিফিকেটে ডাউনলোড করবেন। জি দীপু ভাই, আমার প্রোফাইল লিংক এবং হচ্ছে যে নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও শেয়ার করে দিয়েছি। আর একটা অনুরোধ থাকলো আপনাদের সাথে যে আজকের এই সেশনটা আপনাদের কার কেমন লেগেছে আমাকে ট্যাগ করে হচ্ছে যে একটা পোস্ট দিয়ে দিতে পারেন, তাহলে খুবই ভালো লাগবে। আপনাদের রিয়েল ফিডব্যাকটা পাবো ইনশাল্লাহ। এটা পজিটিভ নেগেটিভ হোয়াট এভার, আপনাদের যেটা রিয়েল ফিলিংস সেটাই শেয়ার করবেন। তো দীপু ভাই অনুমতি দিলে আজকে আজকে হচ্ছে যে আমি বিদায় নিই। জি ধন্যবাদ ভাইয়া। আপনারা যারা ছিলেন, ভাইয়া যেটা বললো ফিডব্যাকটা আমাদের যে আইএলসি যে কমিউনিটি অফিসিয়াল গ্রুপটি আছে সেখানে আপনি শেয়ার করতে পারেন, তাহলে ভাইয়া দেখে নিন। জি জি ধন্যবাদ। ভালো থাকবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে আপনাদের এই মিটিং এর চ্যাট বক্সে সার্টিফিকেটের লিংকটি দিয়ে দিচ্ছি। সবাই সেখান থেকে সার্টিফিকেটটি ফর্ম পূরণ করে ডাউনলোড করে নেবেন। অলরেডি লিংকটি দিয়ে দেওয়া হয়েছে, সবাই এখান থেকে ফর্মটি পূরণ করে তারপর নিজেদের সার্টিফিকেট ডাউনলোড করে একটু চেষ্টা করবেন নেটওয়ার্কিং করার জন্য। আপনারা আমাদের যে কমিউনিটি গ্রুপটি আছে সেখানে আজকের সেশনের রিভিউর পাশাপাশি সার্টিফিকেটটা শেয়ার করে পোস্ট করতে পারেন। এর ফলশ্রুতিতে আপনার সাথে অন্যান্য পার্টিসিপেন্টদের কিন্তু নেটওয়ার্কিং হবে বা অন্যান্য শিক্ষার্থীদের নেটওয়ার্কিং হবে। এই ছোট ছোট সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে আজকের সেশনে যুক্ত হওয়ার জন্য। আমাদের কিন্তু এখন থেকে প্রতি সপ্তাহেই আপনাদের জন্য এরকম সেশন থাকবে। ইন্ডাস্ট্রি এক্সপার্টদের যেসব মেন্টর আছে আমাদের সাথে, তারা কিন্তু সেশনগুলো বিভিন্ন টপিকে নিয়ে আসবে। সবাই সবাই নির্দিষ্ট সময়ের মধ্যে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করবো। শুরু থেকে যুক্ত না হলে কিন্তু আপনি আসলে শিক্ষার যাত্রাটা পাবেন। আর একটা আপডেট দিয়ে সেটি হচ্ছে আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল দেশের কম্পিটিশনের জেলা রাউন্ডের পরীক্ষা শুরু হচ্ছে জুন মাসের লাস্ট উইক থেকে, মানে ঈদের ছুটির পর। জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 3 মাস পুরো বাংলাদেশ জুড়ে আমাদের জেলা রাউন্ডের পরীক্ষা হবে। যেহেতু আমাদের অফলাইনে পরীক্ষা হবে তাই 3 মাস ধরে কিন্তু পরীক্ষাগুলো হবে। কখন কোন জেলার পরীক্ষা হবে আমরা সেই জেলার আপডেটটা পুরো থেকে দেখুন আগে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করব। সবাই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে কানেক্ট থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি আবার সার্টিফিকেটের লিংকটি দিয়ে দিচ্ছি, কমেন্ট এই মেসেজ করছে। সবাই সেখান থেকে ফর্মটি পূরণ করে যদি সার্টিফিকেট ডাউনলোড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।